প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই অপেক্ষা করতেছিলে ক্লাসটা নিয়ে, ঠিক আছে? তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নামটা তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমার নাম হচ্ছে ফারহান মাহিন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে গিয়ে যে আমার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা, ঠিক মতো কোনো ইকো বা কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড অফ অল তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আজকে আমার হাতে কোনো সেকেন্ডারি ফোন নাই, ঠিক আছে? সেকেন্ডারি ফোন নাই, এই কারণে তোমরা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে পড়তে পারবো না। ওকে, তোমাদের কমেন্টগুলো আমি সাথে সাথে পড়তে পারবো না দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট তোমাদের কমেন্ট আমি পড়বো, আমি বোর্ডে ক্লাস করাবো, ক্লাস করার পরে আমি ক্যামেরার পিছনে গিয়ে তোমাদের কমেন্টগুলো পড়বো। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার সাউন্ড ঠিক আছে কিনা, বা বাহির থেকে কোনো নয়েজ আসতেছে কিনা, ঠিক আছে? এবং ভিডিও কোয়ালিটি কেমন, এটাও একটু কমেন্ট করে জানাও যে ভাই ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপরে যে বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? এগুলো একটু কমেন্ট করে আমাকে খুব দ্রুত জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। এবং কে কোথা থেকে ক্লাস করতেছো সেটাও একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে ক্লাস করতেছি, আমি অমুক জায়গা থেকে ক্লাস করতেছি, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে জানাও। ওকে, আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি। আব্দুর রৌফ কমেন্ট করছে অল ক্লিয়ার। মুহাইমিনুল রাজু খুলনা থেকে, আসাদুজ্জামান নবী ঢাকা থেকে, মোসাম্মদ কলি সুনামগঞ্জ, শাকিরুল ইসলাম রাজশাহী থেকে। আচ্ছা, আমিও রাজশাহী থেকে ক্লাসটা করাচ্ছি। আচ্ছা, আসিফ ভাইয়া সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড কম থাকবে না রে, আমি যথেষ্ট জোরে বলবো। সেতারা সেতু কুষ্টিয়া থেকে, তানজিম গাজীপুর থেকে। আচ্ছা, রায়হান চাঁদপুর থেকে, উম্মে তাসরিফা দামুরিহাট, বুঝলাম না। আচ্ছা, প্রত্যুষিদা ঠাকুরগাঁও থেকে, তাপস পল খুলনা থেকে। আচ্ছা, থেকে মেনন সাউন্ড কম, প্রিয় আফরিন প্রভা খুলনা থেকে, ফৌজিয়া আক্তার ময়মনসিংহ থেকে, মৌলভীবাজার ঢাকা থেকে। আচ্ছা, ওকে, বাড্ডা থেকে। আচ্ছা, সাইদ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনিরা লেক্সে সিরাজগঞ্জ থেকে, হাসনাত তাহিদুর রহমান ঢাকা থেকে। আচ্ছা, মামিম লিখছে ফরিদপুর থেকে, আয়েশা আক্তার মিষ্টি রংপুর থেকে। ওকে, আচ্ছা, তো তোমরা যথেষ্ট রেসপন্স করছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বোর্ডের সামনে এসে কথা বলি তাহলে কি সাউন্ড কম হয়, এটা একটু বলো তো। আমি যদি বোর্ডের সামনে এখানে দাঁড়াই যখন কথা বলি তখন সাউন্ডটা কেমন হয়, জাস্ট এটা একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, নাইস। একটু কমেন্ট করে জানাও যখন আমি বোর্ডের সামনে যাই তখন তোমাদের কাছে সাউন্ডটা কেমন লাগে। ওকে, তাহলে আমি বলতে পারি মোটামুটি বাংলাদেশের 64টা জেলা আছে, বাংলাদেশের 64 জেলার 64 জেলা থেকেই তোমরা সবাই আসো আলহামদুলিল্লাহ। তো একটা জাস্ট কোশ্চেন করতে যাই, যে তোমরা কেউ কি পিরোজপুর থেকে আসো? পিরোজপুর থেকে এনিওয়ান? কেউ কি পিরোজপুর জেলা থেকে ক্লাস করতেছো? জাস্ট এটা একটু জানতে চাচ্ছি। ওকে, ওকে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সবিতা লিখছে সাউন্ড পারফেক্ট। মেহেদি হাসান মুন্না সাউন্ড প্রবলেম। আচ্ছা ভাইয়া, যাদের সাউন্ড প্রবলেম করতেছে তারা এক কাজ করো, তারা একটু হেডফোন ইউজ করো, ঠিক আছে? আশা করি হেডফোন ইউজ করলে সাউন্ডের প্রবলেম থাকবে না। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমার যে মেইন অনলাইন সেটআপ সেটা হচ্ছে আমার বাড়িতে রাখা, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে। আমার বাড়িতে রাখা মেইন যে সেটআপ সেটা। আর এখানে আমি রাজশাহীতে জাস্ট হচ্ছে গিয়া কিছুদিন সময় কাটানোর জন্য আসছি। তো এসে আমাকে হঠাৎ সাকিব ভাইয়া বললো কি, তোমাদের সাকিব ভাইয়া বললো যে মাহিন একটা ক্লাস নিয়ে যাও, ঠিক আছে? তো আসলে এই কারণে হুটহাট করে মনে করো যে হচ্ছে গিয়া ক্লাসটা নেওয়া লাগতেছে, তো এই জন্য মনে করো হেডফোন বা আনুষঙ্গিক যেগুলো লাগে তোমার অনলাইন ক্লাস করানোর জন্য সেগুলো আমার কাছে নাই, ঠিক আছে? বাট একটু কষ্ট করো ক্লাসটা করতে, একটু কষ্ট করে ক্লাসটা করো। আচ্ছা, আমি এখনই ক্লাসটা শুরু করব। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে, দেখো কেমিস্ট্রিতে 5-5-10টা অধ্যায়, তাই না? কেমিস্ট্রিতে 5-5-10টা অধ্যায়। এর ভিতরে চ্যাপ্টার, মানে ফার্স্ট পেপারে খেয়াল করো, এর ভিতরে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5। চ্যাপ্টার 1 এর নাম কি? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আর চ্যাপ্টার 5 এর নাম কি? কর্মমুখী রসায়ন। ভকেশনাল কেমিস্ট্রি বা কর্মমুখী রসায়ন। এই দুইটা চ্যাপ্টারের মতো খাটাস মার্কা চ্যাপ্টার আমার জিন্দেগিতে আমি দেখি নাই। মানে এই দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রি এত পরিমাণ খাটাস না আছে, মনে করে এখান থেকে বোঝার, না আছে কোনো কিছু শেখার। অনেকেই এটা আমরা মনে করি,
বাট আসলে এটা না, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টার না জানলে তুমি অনেক কিছুই করতে পারবে না, তোমার জীবনটাই অচল, ঠিক আছে? যেমন তুমি যদি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার না জানো তাহলে তুমি এখন কেমিস্ট হতে পারবা না, ওকে? অর্থাৎ তোমাকে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার কেমিস্ট্রি পড়ার সবার আগে জানতে হবে। তুমি যদি কেমিস্ট্রি পড়তে চাও তাহলে কেমিস্ট্রি পড়ার আগে তোমাকে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার জানতে হবে, কারণ তুমি ল্যাবে গিয়ে কি করবা কি করবা না। এখন মনে করো যে আমাদের তো কিছু থাকে না, শয়তান গুন্ডা পান্ডা টাইপের ছেলে পেলে, ঠিক আছে? যেমন আমি একজন, ঠিক আছে? আমি কি করতাম, আমি ছিলাম মনে করো ক্লাসের সবচেয়ে শয়তান একটা ছেলে। তো যেদিনকে ল্যাব মানে কেমিস্ট্রি ল্যাব হইতো সেদিনকে আমার ঈদ লাগতো। কেন ঈদ লাগতো? মনে করো স্যারেরা কিছু বললো তো আমি শুনতাম না, আমি কি করতাম, ল্যাবে যাইতাম। ল্যাবে গিয়ে মনে করো টেস্ট টিউবের ভিতরে একটা ডোরবন ঢালতাম আর একটা ডোরবন ঢালতাম, ইচ্ছা মতো মিশাইতাম। তো একদিন এরকম মিশাইতে মিশাইতে মনে করো হঠাৎ করে হচ্ছে গিয়ে বিশাল ফোম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কি করছিলাম আমি, হচ্ছে গিয়ে এই H2SO4 আছে না, এই H2SO4 এর সঙ্গে তোমার হচ্ছে গিয়া লোহা যুক্ত করে দিয়েছিলাম। লোহা যুক্ত করার ফলে বিশাল ফোম, ঠিক আছে? আচ্ছা, লোহা না, FeCl3, ঠিক আছে? বিশাল ফোম তৈরি হয়ে গেছিল, ঠিক আছে? ওই দিনকে স্যারের কাছে যা কেলানি খাইছি, হ্যাঁ, মনে করো আমার স্কুল থেকে মানে কলেজ থেকে পুরো টিসি দিয়ে দেবে এরকম একটা অবস্থা, ওকে? যাই হোক, তো তোমাকে অবশ্যই অবশ্যই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার জানতে হবে। এখন আমি মনে করি যে তোমরা মোটামুটি এখানে যারা আছো সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার যতদূর জানা আছে প্রত্যেকেই হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। এখন কথা হচ্ছে অ্যাডমিশনের জন্য এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের জন্য এই অধ্যায়টা ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা অন্য অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। কারণ দেখো কেমিস্ট্রিতে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকে মানে ফার্স্ট পেপারের কথা বলতেছি, সেকেন্ড পেপারে আছে 5টা অধ্যায়, 10টা অধ্যায় থেকে যদি কমপক্ষে একটা করেও প্রশ্ন করা হয় তাহলে কয়টা কোশ্চেন হচ্ছে? 10টা কোশ্চেন, তাই না? তার মানে কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু একটা করে কোশ্চেন আসবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারতেছো, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখনই পড়াশোনা শুরু করে দেবো এবং আমি চেষ্টা করব 100% চেষ্টা করব তোমাদের মাথার ভিতরে এই অধ্যায় থেকে যেগুলো পরীক্ষাতে আসে, বুঝো কিন্তু ফাও করাবো না, শুধু শুধু পড়ে লাভ কি? বেশি জেনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, একদিন তো ভুলে যেতেই হবে, তাই না? সো আমরা যতটুকু লাগে পরীক্ষার জন্য, ঢাকা ভার্সিটি পরীক্ষার জন্য এবং ফার্দার যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেই সব পরীক্ষার জন্য যে সকল টপিকস আমাদের জানতে হবে আমরা সেই সকল টপিকসগুলাই এখান থেকে পড়বো, শর্টকাট টেকনিক প্লাস বেসিক, ওকে? প্লাস বেসিক দিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো আমি এখনই ক্লাসটা শুরু করব, তার আগে তোমাদেরকে একটু জানাই রাখি যে ক্লাসটা কিন্তু মোটামুটি বেশ লং হতে যাচ্ছে, কারণ আমি সাকিবকে বলছিলাম যে সাকিব আমি কিন্তু ক্লাসটা 1.5 ঘন্টার নিচে নিতে পারবো না, ঠিক আছে? কারণ 1.5 ঘন্টার নিচে নিলে এই ক্লাসটা শেষ হবে না, মানে এই যে দুইটা চ্যাপ্টার কখনোই 1.5 ঘন্টার নিচে শেষ হবে না, ওকে? সো তোমরা মোটামুটি শিওর থাকো যে ক্লাসটা আগামী 2 ঘন্টা পর্যন্ত চলবে। মাঝখানে আমি দরকার হলে ব্রেক দিব, যখন ব্রেকের প্রয়োজন হবে তোমরা আমাকে বলবা যে ভাই 10 মিনিট ব্রেক দেন, তখন হয়তো 10 মিনিট ব্রেক দিব, তারপরে আবার ক্লাস শুরু হবে। তো মোটামুটি তোমরা সবাই একটু মানসিকভাবে প্রস্তুতি নাও যে ক্লাসটা অনেক লং হতে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা বলি, আমি আজকে মানে মেবি 12টার দিকে, দুপুর 12টার দিকে একটা গ্রুপে স্ট্যাটাস দিয়ে রাখছিলাম, ওখানে তোমরা হচ্ছে গিয়া আজকের যে ক্লাসটা হচ্ছে 1 অধ্যায় আর 5 অধ্যায়, এই দুইটা অধ্যায়ের আমার নিজস্ব লেকচারশিট তোমরা ওই স্ট্যাটাস মানে ওই পোস্টের ভিতরে পাবা, ঠিক আছে? ওখানে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, ওই লিংক থেকে তোমরা ডাউনলোড করে নিবা, ওকে? তো আমি একটু কমেন্টগুলো আগে একটু পড়ি। আচ্ছা, তোমাদের গ্রুপে প্রায় 350 মেম্বার, বাট ক্লাসে উপস্থিতি অনেক কম। আচ্ছা, দেখো তো আমরা যখন ল্যাবে প্রবেশ করি, ল্যাবে আমাদের কি কি ইউজ করি? আমরা ল্যাবে বুঝো, ল্যাবে আমরা কি কি ইউজ করি? ল্যাবে আমরা হচ্ছে গিয়া গ্লোভস ইউজ করি, গ্লাস ইউজ করি, তাই না? গ্লাস, তারপর হচ্ছে গিয়া তোমার মাস্ক ইউজ করি, অ্যাপ্রন ইউজ করি, তাই না? তাহলে আমরা ল্যাবে অনেক কিছু ইউজ করি, গ্লোভস, গ্লাস, মাস্ক, অ্যাপ্রন, তাই না? এখন এই গ্লোভসটা বেশ কয়েক প্রকার আছে, ঠিক আছে? গ্লোভস বেশ কয়েক প্রকার আছে, মোটামুটি 6 প্রকার গ্লোভস আছে। মোটামুটি কয় প্রকার গ্লোভস আছে? 6 প্রকার গ্লোভস। এখন এই 6 প্রকার গ্লোভস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এই 6 প্রকার গ্লোভস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই কি কি গ্লোভস আছে এই টপিকটা আমরা হাজারির বই থেকে পড়বো। কার বই থেকে পড়বো? হাজারিনাগের বই থেকে পড়বো, ঠিক আছে? যে এই গ্লাভসের প্রকারভেদ এটা আমরা কার বই থেকে পড়বো? হাজারিনাগের বই থেকে পড়বো। তো এখন আসো আমরা একটু গ্লাভসের প্রকারভেদটা দেখে আসি। গ্লাভসের প্রকারভেদটা আমরা একটু দেখি। তো আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে লিজা, সবাই খাতায় লেখো,
সবাই খাতায় লেখো, কেউ আলসামি করবে না, যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। ওকে, সবাই খাতায় লেখো। লেখো লিজা প্রত্যহ ভ্যানে চড়ে। ওকে, লিজা প্রত্যহ ভ্যানে চড়ে, এই কথাটা তুমি একটু খাতায় লিখে ফেলো। বাস, আমাদের 6 প্রকার যে গ্লাস আছে হাজারি বইতে, এই 6 প্রকার গ্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা কাজগুলো খুব সুন্দর মতো মনে রাখবো, কারণ এখান থেকে কোশ্চেন আসে যে অমুক গ্লাসের অমুক ব্যবহার, অমুক গ্লাসের অমুক ব্যবহার। ঠিক আছে, ব্যবহার থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, আর মোটামুটি এখানে যারা আসো তারা অনেকেই হলো ডেন্টালের ফর্ম বুঝছো। এই টপিকটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন এবং আর্মফোর্স মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, খেয়াল করো লতে কি হয়। লতে হচ্ছে ল্যাটেক্স। লতে কি? ল্যাটেক্স। ল্যাটেক্স গ্লাভস। যতে কি? যতে হচ্ছে মানে বর্গের জ, বর্গের জতে তুমি বাংলায় লিখি, বাংলায় লিখলে ভালো হবে, ল্যাটেক্স। বর্গের জতে জিটেক্স। ওকে, আচ্ছা, প্রত্যহ, এই প্রত্যহ দিয়ে মনে রাখবা প্রাকৃতিক, প্রাকৃতিক রাবার গ্লাভস। ঠিক আছে, রাবার গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, জিটেক্স গ্লাভস, প্রত্যহ দিয়ে মনে রাখবো কি? প্রাকৃতিক রাবার গ্লাভস। হয় যখন আকার দিয়ে মনে রাখবা ভিনাইল গ্লাভস। ভিনাইল গ্লাভস। আচ্ছা, দন্তের নয়, যে দন্তের ন আছে, এই দন্তের ন দিয়ে তুমি দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে নিওপ্রিন গ্লাভস, আর একটা হচ্ছে তোমার নাইট্রাইল গ্লাভস। কি লিখলাম দেখো, লিজা প্রত্যহ ভ্যানে চড়ে, লতে ল্যাটেক্স গ্লাভস, যতে জিটেক্স গ্লাভস, প্রত্যহ দিয়ে মনে রাখবা প্রাকৃতিক রাবার গ্লাভস, ভ দিয়ে ভিনাইল গ্লাভস। ঠিক আছে, আচ্ছা, আর এই যে দন্তের ন, ভ্যানে, ভ্যানে চড়ে, এই যে দন্তের ন, দন্তের ন দিয়ে তুমি মনে রাখবা নিওপ্রিন গ্লাভস আর নাইট্রাইল গ্লাভস। ওকে, আচ্ছা, এখন আমি নাইট্রাইল গ্লাভস একটু স্টার দিব। ঠিক আছে, নাইট্রাইল গ্লাভসটা একটু স্টার দিব, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসো আমরা এগুলোর কাজগুলো মনে রাখি। ঠিক আছে, এগুলোর কাজ কিভাবে, এগুলোর আমরা কাজগুলো মনে রাখতে পারবো, কারণটা কি কোশ্চেন আসে ভাবে যে ল্যাটেক্স গ্লাভসের কাজ কোনটি, জিটেক্স গ্লাভসের কাজ কোনটি, নাইট্রাইল গ্লাভসের কাজ কোনটি, নিওপ্রিন গ্লাভসের কাজ কোনটি। ওকে, তো দেখো লয়জফলায় আকার ল্যাটেক্স, কি বললাম? লয়জফলায় আকার ল্যাটেক্স। তাহলে ল্যাটেক্স, সেখান থেকে মনে রাখবা জালা, জয়াকার লয়াকার। দেখো ল্যাটেক্সে লা আছে, জালাতেও লা আছে। ঠিক আছে, ল্যাটেক্সে কি আছে? লা আছে, আর জালাতেও লা আছে। তাহলে চামড়ায় জ্বালা সৃষ্টিকারী, বুঝো কিন্তু কথাটা, চামড়ায় জ্বালা সৃষ্টিকারী পদার্থ ব্যবহার করার সময় তুমি কোন গ্লাভস ইউজ করবা? ল্যাটেক্স গ্লাভস। ক্লিয়ার? আচ্ছা, জিটেক্স জ্বলন্ত, জিটেক্স জ্বলন্ত। দেখো বর্গের জয় জিটেক্স, বর্গের জয় জ্বলন্ত। তাইলে কথাটা বুঝো কিন্তু যে জিটেক্স জ্বলন্ত, ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়, তাহলে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় তুমি কোন গ্লাভস ইউজ করবা? জিটেক্স গ্লাভস ইউজ করবা। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো প্রাকৃতিক রাবার গ্লাভস। এটার ব্যবহার খুব ইম্পর্টেন্ট, এটা একবার জাহাঙ্গীরনগরে পরীক্ষা আসছিল, জাহাঙ্গীরনগরে এটা আসছিল যে প্রাকৃতিক রাবার গ্লাভসের ব্যবহার কোনটি। ওকে, তাহলে প্রাকৃতিক রাবার গ্লাভস হচ্ছে তোমার বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। কি করে? বৈদ্যুতিক শক। কি লিখলাম? প্রাকৃতিক রাবার গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। এখন কিভাবে মনে রাখবা কথাটা বুঝো। দেখো প্রাকৃতিকে কি আছে? তিক আছে, আর বৈদ্যুতিকেও কি আছে? তিক। তাহলে মনে রাখবা প্রাকৃতিক বৈদ্যুতিক, প্রাকৃতিক বৈদ্যুতিক। তাহলে প্রাকৃতিক রাবার গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধকারী। ওকে, তাহলে এখন যদি কোশ্চেন আসে নিচের কোন গ্লাভসটি, নিচের কোন গ্লাভসটি বৈদ্যুতিক শক প্রতিরোধ করে, অ্যান্সার কোনটা হবে? একটু কমেন্ট করো। আচ্ছা, ওকে, আমরা একটু 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 পড়ি, একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা, আগুন জ্বলবে, আগুন জ্বলবে কেন? আচ্ছা, 2 আওয়ার ক্লাস করে অভ্যস্ত। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা, তারপরে আসাদুজ্জামান নবী। আচ্ছা, হ্যাঁ, প্রাকৃতিক রাবার গ্লাস, প্রাকৃতিক রাবার গ্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার দেখো ভিনাইল গ্লাভস। ভিনাইল কথাটা শুনলেই আমাদের মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে পিভিসি। ভিনাইল কথাটা শুনলেই আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, সেটা কি? পিভিসি। তাহলে মনে রাখবা ভিনাইল গ্লাভস পিভিসি দ্বারা তৈরি করা হয়।
অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির ফুল মিনিং কি? পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল গ্লাস কি দিয়ে তৈরি করা হয়? পিভিসি দ্বারা, পলিভিনাইল ক্লোরাইড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিনাইল গ্লাসের কোনো কাজ করার দরকার নাই, ওকে, নিওপ্রিন গ্লাসের কোনো কাজ করার দরকার নাই, কারণ এই দুইটার কাজ কখনোই পরীক্ষায় আসবে না। নিওপ্রিন গ্লাসের কাজ বইতে ঠিকমতো দেওয়া নাই, আর ভিনাইল গ্লাসের কাজটা যেটুকু বইতে দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট না, সেটা ইম্পর্টেন্ট না, ওকে। আচ্ছা, তো সবচেয়ে মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাস। দেখো আমি এখানে একটা স্টার দিয়ে রাখছি। নাইট্রাইল গ্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো তুমি ল্যাবরেটরিতে অনেক ধরনের গ্লাভস ইউজ করতে পারবা, এই 6 ধরনের গ্লাভস ইউজ করতে পারবা, তবে তার ভিতরে প্রধান একটা থাকবে যেটা তুমি অলওয়েজ ইউজ করতে পারবা, প্রধান একটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। তাহলে মাথায় রাখবা যে ল্যাবের প্রধান গ্লাভস, ল্যাবের প্রধান গ্লাভস, ওকে। ল্যাবের প্রধান গ্লাভস কোনটা? নাইট্রাইল গ্লাভস, ওকে। মাথায় রাখবা যে ল্যাবের প্রধান গ্লাভসের নাম কি? নাইট্রাইল গ্লাভস। আচ্ছা, লিজা নামে কেউ কি আসো এখানে? লিজা নামে, হ্যাঁ, একটু কমেন্ট করি, লিজা নামে কেউ কি আসো? আচ্ছা, কে যেন কমেন্ট করছে আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। হ্যাঁ, আগুন জ্বালাইলে উড়ে যাবে পাখি। বাকিটুকু লাইন আমরা পরে আর বললাম না, ঠিক আছে, বাকি লাইনটা আমরা বললাম না। দেখো নাইট্রাইল গ্লাভস এটা হচ্ছে কি ল্যাবের প্রধান গ্লাভস। এখন কেন এই নাইট্রাইল গ্লাভসটা ল্যাবের প্রধান গ্লাভস হয়েছে কথা বুঝো। ধরো তোমার এই চামড়ায় চুলকানি হচ্ছে, তুমি ল্যাবে কাজ করতেছো একটা রাসায়নিক পদার্থ নিয়ে, চামড়ায় চুলকানি হচ্ছে, বা হচ্ছে মনে করো যে আমি এই কাপড়টা ধরলাম, এই কাপড়টা আমি হাতে রাখলাম, ফলে আমার হাতে কি হলো? চুলকানি সৃষ্টি হলো। এখন এই চুলকানি সৃষ্টি হওয়ার পিছনে মেইনলি কারণটা কি? এই মেইন কারণটা হচ্ছে প্রোটিন। মেইন কারণটা কি? প্রোটিন। যে গ্লাভসে, কথাটা বুঝো, যে গ্লাভসে প্রোটিন থাকবে সেই গ্লাভসটা চামড়ায় চুলকানি সৃষ্টি করবে। তাহলে তোমরা একটু অ্যান্সার দাও আমাকে যে চামড়ায় চুলকানি সৃষ্টির জন্য কোন পদার্থ বা কোন যৌগ দায়ী? চামড়ায় চুলকানি সৃষ্টির জন্য কে দায়ী? অ্যান্সারটা আমরা রাখবা প্রোটিন, ওকে। কি হবে অ্যান্সার? প্রোটিন। চামড়া চুলকানি সৃষ্টি করার জন্য দায়ী কে? প্রোটিন। এখন দেখো এই যে নাইট্রাইল গ্লাভস ল্যাবের প্রধান গ্লাভস, বিকজ এখানে প্রোটিন নাই, এখানে কোনো প্রোটিন উপাদান নাই, প্রোটিন নাই, আমরা মনে রাখতে পারি প্রোটিন নাই। কি নাই? প্রোটিন নাই। দেখো নাইট্রাইল কথাটা লিখতে 9 একা রস্যই নাই, মানে নাইট্রাইলের শুরুতেই কি আছে? নাই কথাটা আছে। তাহলে নাইট্রাইলে কি নাই? প্রোটিন নাই। নাইট্রাইলে কি নাই? প্রোটিন নাই। আচ্ছা, তাহলে প্রোটিন আছে কোন গ্লাভসে? কথাটা বুঝো, প্রোটিন আছে কোন গ্লাভসে? প্রোটিন আছে ল্যাটেক্স গ্লাভসে। প্রোটিন আছে কোথায়? ল্যাটেক্সে। তাহলে মনে রাখবা এখানে কি আছে? প্রোটিন আছে, এবং এটা চামড়ায় জ্বালা সৃষ্টি করতে পারে। দেখো ল্যাটেক্স গ্লাভসটা চামড়ায় জ্বালা সৃষ্টি করতে পারে। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে কোন গ্লাভস চামড়ায় জ্বালা সৃষ্টি করে? খুব দ্রুত অ্যান্সার চাই। কোন গ্লাভস চামড়ায় জ্বালা সৃষ্টি করে? ওকে। আচ্ছা, শ্রাবন্তী কমেন্ট করছে ল্যাটেক্স গ্লাভস, তারপরে মারিয়া কমেন্ট করছে ল্যাটেক্স গ্লাভস। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। খুব দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, শাহনাজ কমেন্ট করছে ল্যাটেক্স, নীলাদ্রি কমেন্ট করছে ল্যাটেক্স, শিলা কমেন্ট করছে ল্যাটেক্স, মাইনুল ইসলাম কমেন্ট করছে ল্যাটেক্স, আচ্ছা মুরাদুল ইসলাম কমেন্ট করছে ল্যাটেক্স। এই ল্যাটেক্স বানানটা সঠিক করে লেখো। আচ্ছা, সুখী কমেন্ট করছে ল্যাটেক্স, নির্জন কমেন্ট করছে ল্যাটেক্স, আচ্ছা অভি কমেন্ট করছে ল্যাটেক্স, রিদিতা কমেন্ট করছে ল্যাটেক্স, থ্যাংক ইউ। মাসুদ রানা কমেন্ট করছে ল্যাটেক্স, ওকে। তাহলে আমরা শিখে ফেললাম, ঠিক আছে, আমরা এই যে গ্লাভসের ব্যবহারটা সম্পূর্ণ সুন্দর মতো শিখে ফেললাম। আশা করি কারো কোনো প্রবলেম আর হবে না। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা কি অ্যান্সার করতে পারবা কি পারবা না? দেখি তোমাদের কনফিডেন্স লেভেলটা কেমন, ওকে। আমি কনফিডেন্স লেভেলটা দেখতে চাই। আচ্ছা, আমার নাম আপনার চোখে পড়ে না? এই যে তোর নামটা আমার চোখে পড়ছে, বাচ্চা তোর নাম কি? দাঁড়া দেখি। এই কমেন্ট চলে যাচ্ছে কেন? কমেন্ট হারাই যাচ্ছে কেন? তিমু, হ্যাঁ তিমু, তোর নাম আমার চোখে পড়ছে, ঠিক আছে। এখন থেকে মনে করছে প্রত্যেকটা কমেন্ট পড়ার আগে বলবো তিমু কমেন্ট করছে। যাই হোক ম্যাটার না,
ওকে, আচ্ছা আশা করি তোমরা সবাই এখান থেকে অ্যান্সার করতে পারবা, ইনশাআল্লাহ পারবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার চলে যাবো আমরা ল্যাবরেটরির সবচেয়ে মেইন যে উপাদান, যেটা ছাড়া ল্যাব চলে না, অচল, সেটা হচ্ছে গ্লাস। গ্লাস সামগ্রী, গ্লাস সামগ্রী ছাড়া কিন্তু ল্যাব চিন্তাই করা যায় না। তুমি যে কোনো পরীক্ষা করবা, নিরীক্ষা করবা, যা খুশি তাই করো না কেন, তোমাকে কিন্তু গ্লাস সামগ্রী অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে হবে হবে। তুমি যদি গ্লাস সামগ্রী ইউজ না করো তাহলে তুমি কোনো বিক্রিয়া করতে পারবা না। তাহলে আমাদের এবার পরের টপিক হচ্ছে গ্লাস সামগ্রী। ওকে, দেখো ল্যাবরেটরিতে দুই ধরনের গ্লাস পাওয়া যায়। কয় ধরনের গ্লাস? দুই ধরনের গ্লাস পাওয়া যায়। একটা হচ্ছে তোমার সফট গ্লাস, আর একটা হচ্ছে হার্ড গ্লাস। ওকে, তাহলে ল্যাবরেটরিতে দুই ধরনের গ্লাস পাওয়া যায়, একটা সফট গ্লাস আর একটা হার্ড গ্লাস। আচ্ছা, এই হার্ড গ্লাসের অপর নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। হার্ড গ্লাসের অপর নাম কি বললাম? পাইরেক্স গ্লাস। তাহলে মনে রাখবা গ্লাস সামগ্রী পাওয়া যায় কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে হার্ড গ্লাস। হার্ড গ্লাসের অপর নাম কি? পাইরেক্স গ্লাস। আচ্ছা, এখন এই পাইরেক্স গ্লাসটা বা হার্ড গ্লাসটা অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত? পাইরেক্স গ্লাস বা হার্ড গ্লাস অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত? এটা হচ্ছে তোমার পাইরেক্স গ্লাস জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট, বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ দ্বারা গঠিত। বোরোসিলিকেটের, খাতায় তুলে ফেলো বাচ্চারা, খুব দ্রুত খাতায় তুলে ফেলবা, ঠিক আছে? আমি কিন্তু না বলেই মুছে দিই, এটা আমার দোষ, আলুর দোষ বলতে পারো, যে না বলেই মুছে দিই। সো তোমরা আমি যেটা বোর্ডে লিখবো সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? কমেন্ট না করতে পারলে কোনো সমস্যা নেই, কমেন্ট করার দরকার নেই, বাট আগে খাতায় তুলবা। ওকে, তারপর যদি সময় থাকে তখন কমেন্ট করবা। দেখো পাইরেক্স গ্লাস কি দ্বারা গঠিত? অ্যাকচুয়ালি জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট। এটা কিন্তু এমসিকিউতে আসছে। নিচের কোনটি পাইরেক্স গ্লাসের সংযুক্তি? এমসিকিউতে কি আসছে? নিচের কোনটি পাইরেক্স গ্লাসের সংযুক্তি? তাহলে পাইরেক্স গ্লাসের মেইন উপাদান কি? জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট। এটা হচ্ছে পাইরেক্স গ্লাসের মেইন উপাদান। আর পাইরেক্স গ্লাসের অপর নাম কি? হার্ড গ্লাস। ওকে, আচ্ছা এখন পরীক্ষায় আসে এরকম যে নিচের কোনটি সফট গ্লাস এর উদাহরণ? পরীক্ষার কোশ্চেন। দেখো নিচের কোনটি সফট গ্লাসের উদাহরণ? এখন অপশনে কি কি আছে? অপশনে আছে তোমার হচ্ছে গিয়ে এক নম্বরে মেজারিং সিলিন্ডার, দুই হচ্ছে গিয়ে তোমার কনিক্যাল ফ্ল্যাক্স, অপশন 3 হচ্ছে তোমার বিকার, অপশন 4 হচ্ছে গিয়ে তোমার পিপেট। আচ্ছা এটা বাদ দাও, ওয়াচ গ্লাস। দেখো এই কোশ্চেনটা একটু খেয়াল করো যে নিচের কোনটি সফট গ্লাসের উদাহরণ? খুবই সুন্দর একটা কোশ্চেন, হ্যাঁ, মানসম্মত একটা মানে জাত মার্কার কোশ্চেন, ঠিক আছে? যে নিচের কোনটি সফট গ্লাসের উদাহরণ? তো কোশ্চেন অপশনটা কি আছে? মেজারিং সিলিন্ডার, পিপেট, কনিক্যাল ফ্ল্যাক্স আর ওয়াচ গ্লাস। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা একটু বলো তো এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? 1 2 3 নাকি 4? এটা সঠিক উত্তরটা কোনটা হবে? দেখি তোমরা কেমন পারো। ওকে, সঠিক উত্তরটা একটু জানতে চাই। ওকে, একজন অ্যান্সার করছে পিপেট, পিপেট, হ্যাঁ প্লাবন পিপেট। শাহরিয়া শিলা কমেন্ট করছে 3 মানে ওয়াচ গ্লাস। আচ্ছা ইমামউদ্দিন 4, সেতারা সেতু 4। আচ্ছা তারপরে একটু কমেন্ট করো। আচ্ছা ওয়াচ গ্লাস, মারিয়া কমেন্ট করছে ওয়াচ গ্লাস। আচ্ছা তারপরে আচ্ছা তিমু পিপেট কমেন্ট করছে পিপেট। আচ্ছা সাবরিনীতে অল দ্য বেস্ট ভাইয়া, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ফর কমেন্ট। আচ্ছা আব্দুর রৌফ কমেন্ট করছে 4। আচ্ছা নিশাদ কমেন্ট করছে পিপেট। আচ্ছা শ্রাবন্তী কমেন্ট করছে পিপেট। ইতি কমেন্ট করছে পিপেট। ওকে ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি, আর একটু দেখি। আচ্ছা সাকিবের কালকে পরীক্ষা, সাকিবের পরীক্ষা তাতে আমাদের কি? ওকে আচ্ছা হৃদয় কমেন্ট করছে ওয়াচ গ্লাস। তারপর হচ্ছে তানজিল, কালকে আমারও পরীক্ষা, কালকে আমার সিটি এক্সাম আছে, ঠিক আছে? আচ্ছা খাদিজা সোহেল কমেন্ট করছে ই তো অপশনে নাই, ই পাবো কোথায় অপশনে? আচ্ছা মরিয়াম আক্তার কমেন্ট করছে পিপেট। মোসাম্মদ কলি কমেন্ট করছে পিপেট। আব্দুল্লাহ আলিফ কমেন্ট করছে পিপেট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা ম্যাক্সিমামই ভুল করছো, ম্যাক্সিমাম অ্যান্সার ভুল। তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করছো কি? পিপেট। বাট পিপেট সফট গ্লাস না, পিপেট সফট গ্লাস না, পিপেট হচ্ছে একটা হার্ড গ্লাস। ওকে, পিপেট একটা
হার্ড গ্লাস। কি বললাম? পিপেট হচ্ছে একটা হার্ড গ্লাস। তাহলে আমরা ভাইয়া কিভাবে সফট গ্লাসের উদাহরণগুলো মনে রাখতে পারি? কিভাবে আমরা সফট গ্লাসের উদাহরণগুলো মনে রাখতে পারি? ওকে, আসো আমরা একটা ছন্দ বা টেকনিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, এটা আমরা মনে রাখবো এভাবে যে রিফাত ইজ ওয়াচিং সফট সফট বিকালে। ঠিক আছে, ছন্দটা কি? রিফাত ইজ ওয়াচিং সফট বিকালে। ওকে, আমি কোশ্চেনটা মুছে দিলাম। দেখো, সফট গ্লাসের উদাহরণ আমরা কি মনে রাখবো? সফট গ্লাসের উদাহরণ মনে রাখবো। যদি আমরা সফট গ্লাসের উদাহরণ মনে রাখতে পারি, তাহলে কি আমাদের হার্ড গ্লাস মনে রাখার দরকার আছে? দরকার নাই। মনে রাখি করবো কি? এক্সট্রা করে লাভ আছে কোনো কাজে আসবে না, ঠিক আছে? যদি মনে করো যে এরকম হইতো যে এই উদাহরণগুলো মনে রাখলে টাকা পাওয়া যেত, তাহলে আমরা মনে রাখতাম, ঠিক আছে? যেহেতু এটা মনে রাখলে কোনো টাকা পাওয়া যাচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, তাহলে এটা মনে রাখার দরকার নাই। আমি শুধুমাত্র সফট গ্লাসের উদাহরণগুলো মনে রাখবো। তাহলে সফট গ্লাসের উদাহরণের বাইরে যেগুলো থাকবে সেগুলো কি হবে? অবশ্যই হার্ড গ্লাস হবে, রাইট? আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? তো দেখো, এই যে রিফাত ইজ ওয়াচিং সফট বিকালে, এটা দ্বারা কি হয়, এটা দ্বারা কি মিন করে? দেখো, রিতে রিএজেন্ট বোতল, ফাতে ফানেল, ঠিক আছে? যে ফাতে ফানেল। আচ্ছা, ওয়াচিং দিয়ে মনে রাখবা ওয়াচ গ্লাস। ওকে, আচ্ছা, সফট দিয়ে মনে রাখবা সফট গ্লাস। বি দিয়ে মনে রাখবা বিকার, ঠিক আছে? বি দিয়ে মনে রাখবা বিকার। ওকে, বি দিয়ে মনে রাখবা বিকার। তবে একটা কথা বলতে চাই বিকার নিয়ে, যে বিকারটা সফট গ্লাসও হয়, হার্ড গ্লাসও হয়, ঠিক আছে? বিকার সফট গ্লাসও হয়, হার্ড গ্লাসও হয়, মাথা থাকবে? ওকে, তাহলে বি দিয়ে মনে রাখবা বিকার, এটা সফট হয়, হার্ডও হয়। কয়াকার দিয়ে মনে রাখবা কাঁচ নল, ওকে, কাঁচ নল। আর ল দিয়ে মনে রাখবা লিভিং শীতক, ওকে, ল দিয়ে মনে রাখবা কি? লিভিং শীতক। তাহলে এই যে দেখো, রিএজেন্ট বোতল, ফানেল, ওয়াচ গ্লাস, বিকার, কাঁচ নল, লিভিং শীতক, এগুলো কিসের উদাহরণ? এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার সফট গ্লাসের উদাহরণ। এগুলো প্রত্যেকটা কিসের উদাহরণ? সফট গ্লাসের উদাহরণ। তাহলে এছাড়া বাদ বাকি যা আছে, মেজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, যত যা আছে প্রত্যেকটা কিসের উদাহরণ? প্রত্যেকটা হচ্ছে তোমার হার্ড গ্লাসের উদাহরণ। কি বললাম? মেজারিং সিলিন্ডার, তারপর হচ্ছে কি তোমার পিপেট, বুরেট, যত যা আছে এইগুলো বাদে প্রত্যেকটা কিসের উদাহরণ? প্রত্যেকটা হচ্ছে তোমার হার্ড গ্লাসের উদাহরণ। ওকে, তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে আমি আবারও বুঝাবো। আচ্ছা, এই বেড়া, এই তোরা কমেন্ট করিস, একটু বুঝে শুনে কমেন্ট কর, ঠিক আছে? আচ্ছা, ওকে, মিথিলা বিকার, হ্যাঁ মিথিলা, হ্যাঁ বিকার হচ্ছে মিথিলার মতো, ঠিক আছে? হ্যাঁ, কোন মিথিলা বলতো? তাহসানের মিথিলার মতো। আচ্ছা, তারপরে আচ্ছা, তানজিলাল নায়েফ কমেন্ট করছে জোস, আমি অলওয়েজ জোস, ঠিক আছে? আর জোস মারিপোস। ওকে, আচ্ছা, তারপরে হালিমা ইসলাম লিখছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ বোঝার জন্য, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তারপরে হালিমা ইসলাম লিখছে জোস ছিল। আচ্ছা, সাবিতা রানী দাস লিখছে বুঝতে পারছি ভাইয়া, আমিও বুঝতে পারছি, তুই বুঝতে পারছস। আচ্ছা, পিউলি লিখছে জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তৃষা কমেন্ট করছে ক্লিয়ার, আমারও ক্লিয়ার। আচ্ছা, মোস্তফা কমেন্ট করছে মিথিলা, হ্যাঁ আমরা সবসময় মিথিলা আপুকে কমেন্ট করব, স্মরণ করবো, কিন্তু তুই মিথিলা বানান ভুল লিখছস, ওটা হয়ে গেছে মিথিলা। আচ্ছা, তারপরে মার্জিয়া জাহান লিখছে বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি। আদিবা রহমান ক্লিয়ার। ওকে, আচ্ছা, একজনে কমেন্ট করছে ভাইয়া, অনু রহমান কমেন্ট করছে ভাই ক্লিয়ার দেখা যায় না। আরে ভাই একটু ই কর, নেটটা একটু ঠিক কর, নেট ঠিক করলেই ক্লিয়ার দেখতে পাবি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি এই মুন্না কমেন্ট করছে ও মিথিলা, মতে মুন্না মতে মিথিলা, খুব ভালো মিল আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আর একটু সামনের দিকে যাই। দেখো, সামনের দিকে যদি যাই, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করো যে পাইরেক্স গ্লাসের মূল উপাদান বা মূল সংযুক্তি কি? পাইরেক্স গ্লাসের মূল উপাদান বা মূল সংযুক্তি কি? একটু কমেন্ট করে জানাও, আমি জানতে চাচ্ছি পাইরেক্স গ্লাসের মূল উপাদান বা মূল সংযুক্তি কি? কমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আনিকা ইসলাম কমেন্ট করছে অস্ট্রিয়ার, ঠিক আছে? আচ্ছা, মাইনুল ইসলাম কমেন্ট করছে মুন্নার মিথিলা, ওয়াও, হ্যাঁ মুন্নারই মিথিলা, মাইনুরেরও মিথিলা।
ঠিক আছে, মাইনুল আরো ভালো মেলে মিথিলার সঙ্গে, যাই হোক হাসিস না। আচ্ছা, ওয়াজেদ সুপার সুপার ডুপার, আমি অলওয়েজ সুপার ডুপার। ওকে, আদিবা রহমান লিখছে জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট, সাবাস বাঘের বাচ্চা। তারপরে কমেন্ট করছে জেরিন, জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরো গ্লাস, সাবাস। বেরিয়াম বোরো গ্লাস না, বেরিয়াম বোরোসিলিকেট। আচ্ছা, তানজিল নায়ক কমেন্ট করছে জিঙ্ক অক্সাইড, না ভাইয়া শুধু জিঙ্ক অক্সাইড না, জিঙ্ক অক্সাইডের সঙ্গে বেরিয়াম বোরোসিলিকেট থাকতে হবে। ওকে, জিঙ্ক অক্সাইডের সঙ্গে অবশ্যই অবশ্যই বেরিয়াম বোরোসিলিকেট থাকতে হবে, তা না হলে হবে না। ওকে, আচ্ছা এবার আমি তোমাদের কাছে একটু কোশ্চেন করি যে সফট গ্লাসের সংযুক্তি কি? সফট গ্লাসের সংযুক্তিটা কি? উত্তর দাও। সফট গ্লাসের সংযুক্তি কি? সফট গ্লাসের সংযুক্তিটা কি একটু আমাকে উত্তর দাও। বলতে পারবা যে ভাই সফট গ্লাসের সংযুক্তি কি? পাইরিস গ্লাসের তো সংযুক্তি আমরা শিখছিলাম যে জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট, বাট সফট গ্লাসে শিখে নেই। মনে রাখবা সফট, সফট ইজ এ সফট, সোডিয়াম সফট, ঠিক আছে? সোডিয়াম সফট, সোডিয়াম, এই দেখো সফট গ্লাস বা নরম গ্লাস ইজ এ সফট, ইজ এ সোডিয়াম, সোডিয়াম প্লাস সোডিয়ামের সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়াম, তাহলে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম প্লাস ক্যালসিয়াম, ঠিক আছে? তাহলে সফট গ্লাস সোডিয়াম প্লাস ক্যালসিয়াম সিলিকেট। ওকে, মাথায় রাখবা সোডিয়াম প্লাস ক্যালসিয়াম সিলিকেট। এখন আমি জানি যে অনেকের এটা মনে থাকবে না, ঠিক আছে, যে সফট গ্লাসের সংযুক্তি হচ্ছে সোডিয়াম প্লাস ক্যালসিয়াম সিলিকেট, মানে সোডিয়াম সিলিকেট প্লাস ক্যালসিয়াম সিলিকেট। অনেকেরই মনে থাকবে না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, যারা কাপল আছো, ঠিক আছে, দেখা যায় কি ধরো যে এই একটা ছেলে আর এটা একটা মেয়ে, এই যে মেয়েদের বড় বড় চুল থাকে, এই যে বড় বড় চুল, হ্যাঁ, দুজন কাপল। ওকে, এখন দুইজনের ভিতরে একজন কিন্তু হয় সফট হার্টেড, সফট হার্ট মানে মনটা খুব নরম থাকে, ঠিক আছে, বেশি ভালোবাসে, হ্যাঁ। তো যার সফট হার্ট হয়, কথাটা বুঝো, যার নরম মন হয় সে কিন্তু ছ্যাঁকা খায়। কি খায়? ছ্যাঁকা খায়। কারণ যে শক্ত সে কিন্তু ছ্যাঁকা খায় না বা কষ্ট পায় না, যার নরম মন সে কি কয়, সে কি পায়? ছ্যাঁকা খায়, কষ্ট পায়। তাহলে মনে রাখবা যার সফট, মানে যার জিনিসটা সফট, মানে মনটা সফট, সে কি খায়? ছ্যাঁকা খায়। ছ্যাঁকা সোডিয়াম আর কেতে ক্যালসিয়াম, ঠিক আছে, কাতে ক্যালসিয়াম। ওকে, সফট গ্লাস কি? সোডিয়াম প্লাস ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ, আর পাইরেস গ্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ। আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারছো। এবার একটা কথা মাথায় রাখবো, খুব ভালো করে মাথায় রাখবো, একদম মস্তকে ঢুকাই রাখো, একদম ব্রেনে ঢুকাই রাখো। সেটা হচ্ছে হার্ড গ্লাস, হার্ড গ্লাসে যেগুলো আছে, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্ল্যাক্স, কনিক্যাল ফ্ল্যাক্স, ভলিউমেট্রিক ফ্ল্যাক্স, বুরেট, পিপেট, অর্থাৎ হার্ড গ্লাসে যেগুলো আছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার আয়তনিক বিশ্লেষণ, আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। ওকে, আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। ওকে, তাহলে হার্ড গ্লাস যেগুলো আছে সেগুলো সব কি ব্যবহার করা হয়? আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পারছো। ওকে, তো একটু কমেন্ট করে বুঝাও যে কি বুঝছো কিনা। এই ফলোরা ফাল্গুনি কমেন্ট করছে ভাইয়া কয়বার খাইছেন? আসলে হচ্ছে কি আমি খাই না, আমি দিই। আচ্ছা, স্যাড রিঅ্যাক্ট ফর সফট গ্লাস, হ্যাঁ একটা স্যাড রিঅ্যাক্ট মাইরে দাও। ওকে, আচ্ছা, একজনের কমেন্ট করছে মেয়েদের মন নরম, হ্যাঁ মেয়েদের মন নরম। আচ্ছা আচ্ছা, ইমামউদ্দিন কমেন্ট করছে পানি পানি, হ্যাঁ এখন পানি পানি বলে একটা ড্যান্স মারো। আচ্ছা, হালিমা ইসলাম লিখছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আদিবা লিখছে বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন জাহাঙ্গীর জাকির কমেন্ট করছে যে ভাইয়া কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আরে বল দ গধব, ঠিক আছে, আমি তো বলেই দিচ্ছি, আমি কিন্তু বলেই দিচ্ছি, তাহলে অ্যান্সারটা তো তোরা পেয়ে গেছিস, তাই না? অ্যান্সার তো তোরা পেয়ে গেছিস, আবার জিজ্ঞেস করতে হয় কি? তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ওয়াজ গ্লাস, নাম্বার 3 অপশন যেটা ছিল সেটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আমরা এখন ফিলোসফি ক্লাসে না চলে যাই, ঠিক আছে, যে মেয়েদের মন নরম না ছেলেদের মন নরম, ঠিক আছে। এই ফিলোসফিটা আমরা কি করবো, রুমে বসে চিপায় বসে, রুমের চিপায় বসে একা একা ভাববো, ঠিক আছে। আসো আমরা সামনের দিকে চলে যাই। ওকে, এখন তুমি কি করছো, ল্যাবরেটরিতে তুমি গ্লাস সামগ্রী ইউজ করছো বিক্রিয়া করার জন্য, ঠিক আছে, বিক্রিয়া করার জন্য গ্লাস সামগ্রী ইউজ করছো। তো এখন গ্লাস সামগ্রীগুলো কি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। নোংরা হয়ে গেলে তোমার সেটা কি ফেলে দেবা?
নাকি আবার ধুয়ে পরিষ্কার করে রাখবা? ফেলে দেবা? না, ফেলে দেবা না। তুমি কি করবা? ধোবা। কিভাবে ধোবা? পরিষ্কার ভাবে ধোবা। ঠিক আছে? তাহলে এখন তোমার কি লাগবে? মানে পরিষ্কারক লাগবে। গ্লাস সামগ্রী ধোয়ার জন্য কি লাগবে? পরিষ্কারক। তাহলে আমাদের এখন পড়ার টপিকটা হচ্ছে পরিষ্কারক। তাহলে গ্লাস সামগ্রী পরিষ্কারক। ঠিক আছে? আমি বাকিটুকু লিখলাম না। পরিষ্কারক হিসাবে ইউজ করবো আমরা ডেকন। পরিষ্কারক হিসাবে আমরা ইউজ করবো কি? ডেকন। পরিষ্কারক হিসাবে আমরা কাকে ইউজ করবো? ডেকন। তাহলে দেখো এই ডেতে মনে রাখবে, এই ডেতে হচ্ছে ডেকন 90। ঠিক আছে? ডেতে ডেকন 90। এই কতে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কতে কি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আর এই ন দেখো সোডিয়াম। সোডিয়ামে কি ন আছে না? সোডিয়ামে এন আছে, ন আছে। ন থেকে মনে রাখবা Na2CO3, সোডিয়াম কার্বনেট, Na2CO3। তাহলে দেখো পরিষ্কারক হিসাবে আমরা কি ইউজ করব? ডেকন 90, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এবং Na2CO3। এটার নামটা কি বলতে পারবা? এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা জিনিস আমরা কি হিসেবে ইউজ করি? পরিষ্কারক হিসেবে ইউজ করি। এখন মাথায় রাখবা, তুমি যখন সোডিয়াম কার্বনেট ইউজ করবা, Na2CO3 ইউজ করবা, এটা 10% সোডিয়াম কার্বনেট ইউজ করতে হবে। 10% সোডিয়াম কার্বনেট। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে, গ্লাস সামগ্রী পরিষ্কার করার সময় সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত থাকে? কোশ্চেনটা আমি একটু বলে লিখি। গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য কত ঘনমাত্রার Na2CO3 ব্যবহার করা হয়? ওকে, দেখি তোমরা একটু অ্যান্সার দাও। তোমাদের অ্যান্সারটা আমি একটু দেখতে চাই যে গ্লাস সামগ্রী ব্যবহার করার জন্য কত ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। একটু কমেন্ট করে জানাও। 10%। সাবাস, 10%। এই পার্সেন্ট থাকলেও সেটাও কিন্তু একটা ঘনমাত্রা। পার্সেন্টেজ সেটা একটা ঘনমাত্রা। যারা মদ খাস, মানে অ্যালকোহল খাইছো, ঠিক আছে, তারা কিন্তু দেখছো যে অ্যালকোহলের গায়ে লেখা 15% অ্যালকোহল, 20% অ্যালকোহল। এই যে পার্সেন্টেজ কি অ্যাকচুয়ালি কি প্রকাশ করে? পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ঘনমাত্রা প্রকাশ করে। কি প্রকাশ করে? ঘনমাত্রা প্রকাশ করে। কোন হিসাবে প্রকাশ করতেছে? শতকরা হিসাবে প্রকাশ করতেছে। কোন হিসাবে? শতকরা হিসাবে কিন্তু প্রকাশ করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাকে আমাদের মোলারিটিতে নিতে হবে। কি নিতে হবে? মোলারিটি। মনে করো অপশনে 10% নাই, অপশনে 10% নাই, অপশনে আছে মোলারিটিতে। তাহলে আমরা এটাকে এখন কি নেব? মোলারিটিতে নেব। তাহলে দেখো ভালো করে মনে রাখবা যে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়ার নিয়ম। ঠিক আছে? পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়ার নিয়ম। S = 10x/m। আমার মনে হয় যে এটা তোমাদেরকে অলরেডি আমাদের বিশিষ্ট মহাশয় গুরু সাকিব আহমেদ এটা শিখাই ফেলাইছে। ঠিক আছে? গুরু সাকিব আহমেদ এটা তোমাকে অবশ্যই শিখাইছে যে S = 10x/m। তাহলে দেখো আমরা সোডিয়াম কার্বনেট Na2CO3 কত পার্সেন্ট আছে? 10%। 10% সোডিয়াম কার্বনেটের কি বের করব? মোলারিটি বের করব। ঠিক আছে? তাহলে মোলারিটি যদি বের করে দেখো 10 আর x এর ভ্যালু কত? অবশ্যই 10। আর m দ্বারা কি বোঝায়? আণবিক ভর। Na2CO3 আণবিক ভর কত? 106। ঠিক আছে? Na2CO3 আণবিক ভর 106। তাহলে এখানে তুমি যদি গুণ ভাগ করলে আসে 0.946। ঠিক আছে? গুণ ভাগ করলে 0.946 মোলার। ওকে, তাহলে যে গ্লাস সামগ্রী পরিষ্কার করার সময় কত ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়? 0.946 মোলার। ওকে, এটা যদি পরীক্ষায় আসে আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? 0.946। ওকে, আচ্ছা, এবার চলে আসো আমাদের ডেকন 90 তে। এটাও খুব ইম্পর্টেন্ট। ডেকন 90 এটা একটা ডিটারজেন্ট। তাহলে ডটে ডেকন ডটে ডিটারজেন্ট। আমি আবারও বলতেছি, ডটে ডেকন ডটে ডিটারজেন্ট। তাহলে ডেকন 90 এটা কেমন টাইপের? ডিটারজেন্ট টাইপের। এখন তোমরা তো ডিটারজেন্ট বুঝবে কি জিনিস। ঠিক আছে? এটা আমাকে বোঝানোর দরকার নাই আর নতুন করে। তোমরা ছোটবেলা থেকে ডিটারজেন্ট দেখতেছো কাপড় কাচার সময়। ঠিক আছে? তাহলে ডেকন ডিটারজেন্ট। এখন কেমন টাইপের ডিটারজেন্ট? অবশ্যই পরিবেশ বান্ধব ডিটারজেন্ট হতে হবে। তুমি যদি পরিবেশ অবান্ধব ডিটারজেন্ট ইউজ করো, পরিবেশ অবান্ধব ডিটারজেন্ট ইউজ করো,
তাহলে সেটা কি করবে, পরিবেশের ক্ষতি করবে। আর পরিবেশের ক্ষতি করলে কি তুমি পারফেক্ট কেমিস্ট হতে পারবা? না, হতে পারবা না, কারণ তুমি কেমিস্ট্রির যে 12টা নীতি আছে সেই নীতিকে ব্রেক করে ফেলবা পরিবেশ দূষণ করে। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেটা ইউজ করতেছি সেটা কি অবশ্যই পরিবেশ বান্ধব। তাহলে যে ডেকল 90 এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব, বা ইংরেজিতে যেটা বলা হয় বায়োডিগ্রেডেবল। কি বলা হয়? বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট। বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট বা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, যেটা অণুজীব দ্বারা ভাঙা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, খুবই ইম্পর্টেন্ট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, আশা করি তোমাদের সবার এটুকু লেখা হয়ে গেছে। এখন দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা কি। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হচ্ছে তোমার গাঢ় H2SO4 এবং K2Cr2O7 এর মিশ্রণ। ঠিক আছে? গাঢ় H2SO4 এবং K2Cr2O7 এর মিশ্রণটাকে আমরা কি বলি? ক্রোমিক অ্যাসিড। ওকে, এটার অপর নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার। কি বললাম? এটার অপর নাম ক্লিনজিং মিক্সচার। তাহলে পরীক্ষা এখান থেকে মাস্ট বি কোশ্চেন আসবে, শিওর থাকো যে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট মানে বায়োলজিক্যাল অনুষদে এখান থেকে তুমি যদি কোশ্চেন না পাও তাহলে আমার নাম যে মাহিন, এটা আমি চেঞ্জ করে রাখবো। ওকে, দেখো ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটা কি? গাঢ় H2SO4 প্লাস K2Cr2O7, গাঢ় H2SO4 প্লাস K2Cr2O7। আর এই ক্রোমিক অ্যাসিডের অপর নাম কি? অপর নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার। ক্রোমিক অ্যাসিডের অপর নাম কি? ক্লিনজিং মিক্সচার। তাহলে ক্লিনজিং মিক্সচারের সংকেতটা কি? ক্লিনজিং মিক্সচারের সংকেতটা হচ্ছে গাঢ় H2SO4 প্লাস K2Cr2O7। এখন একজনে কমেন্ট করছে, ভাই এরা কারা, কোত্থেকে আসলো, কিভাবে হলো এটা? ঠিক আছে, এরা হচ্ছে সব পরিষ্কারক। এরা কি? পরিষ্কারক, অর্থাৎ পরিষ্কার করে। কি পরিষ্কার করে? গ্লাস সামগ্রী পরিষ্কার করে। কি করে? গ্লাস সামগ্রী পরিষ্কার করে। আই হোপ তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো, এবং এখান থেকে যে কোশ্চেন আসার মতো আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিছি। সো কারো যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন কমেন্ট করে জানাও যে ভাই অমুক জায়গায় প্রবলেম, এটা বুঝি নাই, তাহলে আমি এখনই সঙ্গে সঙ্গে এই সমস্যাটা সলভ করে দেবো। আচ্ছা, একজনে কমেন্ট করছে যে আবার নামের আকিকা দেওয়ার সময় দাওয়াত দিয়েন। আচ্ছা, হ্যাঁ দাওয়াত দিব না কেন, অবশ্যই দাওয়াত দিব। ওকে, হ্যাঁ একজনে কমেন্ট করছে প্রশ্ন ফাঁস। যদি প্রশ্ন কমেন্ট না করে বিশ্বাস কর জীবনের প্রেম করতাম না। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হচ্ছে যে অনেকেরই ধৈর্য আর হচ্ছে না। ঠিক আছে, যে এত লম্বা টাইম ধরে ক্লাস নিচ্ছেন। আসলে আমি আগেই বলে রাখছি যে ক্লাসটা মিনিমাম 2 ঘন্টা হবে। সো তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে, তাতে ভালো লাগুক আর না লাগুক। আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই। যদি তুমি মনে করো আমি একাই করে নেবো, তারপর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে আমি মুছে দিলাম। এবার আমি পরের টপিকে চলে যাব। ঠিক আছে, পরের টপিক হচ্ছে ভাই তুমি যে বিক্রিয়া করবা, বিক্রিয়া করতে গেলে কি তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে মানে যৌগ নিতে পারবা না? ইচ্ছা মতো যৌগ নিতে পারবা না। তোমাকে কি করতে হবে? মেপে মেপে যৌগ নিতে হবে। কি করতে হবে? মেপে মেপে যৌগ নিতে হবে। আই বৃষ্টি চেপে ধান দিব মেপে, তাই না? ঠিক তেমনি তুমি যখন ল্যাবে কাজ করবা তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই নির্দিষ্ট পরিমাণ মতো যৌগের সঙ্গে আরেকটা যৌগ বিক্রিয়া ঘটাইতে হবে। এখন মাপার জন্য আমরা কি ইউজ করব? দাঁড়িপাল্লা নাকি অন্য কিছু? অবশ্যই আমরা একটা ব্যালেন্স ইউজ করব মাপার জন্য। কি ইউজ করব? ব্যালেন্স। এটাকে বলা হয় কেমিক্যাল ব্যালেন্স। কি বলা হয়? কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি। কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি। দেখো এই কেমিক্যাল ব্যালেন্স বেসিক্যালি 2 প্রকার। বেসিক্যালি কয় প্রকার? 2 প্রকার। সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। ওকে, ডিজিটাল আর একটা কি? অ্যানালগ। এখন ডিজিটাল ব্যালেন্স আবার 2 প্রকার। দেখো ভালো করে খেয়াল করো, ডিজিটাল ব্যালেন্স আবার 2 প্রকার। সেটা হচ্ছে একটা 2 ডিজিট ব্যালেন্স আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। ওকে, 2 ডিজিট ব্যালেন্স মানে কি? দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মাপা যাবে। কোন এককে? গ্রাম এককে। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মাপা যাবে। কোন এককে? গ্রাম এককে। এটাকে বলা হয় 2 ডিজিট ব্যালেন্স। ওকে, 4 ডিজিট ব্যালেন্সটা কি? দশমিকের পরে
4 ঘর পর্যন্ত মাপা যাবে। কয় ঘর পর্যন্ত মাপা যাবে? 4 ঘর পর্যন্ত মাপা যাবে। এটাকে বলা হবে কি 4 ডিজিট ব্যালেন্স। তাহলে দেখো, ধরো তুমি একটা কেমিক্যাল ব্যালেন্স নিলা, ঠিক আছে, সেই ব্যালেন্সে তুমি মাপলা ডিজিটাল ব্যালেন্স। ওকে, কেমন ব্যালেন্স? ডিজিটাল ব্যালেন্স। মাপার পরে তুমি ভ্যালুটা পাইলা 0.02 গ্রাম। ভ্যালুটা কত পাইলা? 0.02 গ্রাম। তাহলে ওই মেশিনটা কোন মেশিন ছিল? 4 ডিজিট না 2 ডিজিট? দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, একজনে কমেন্ট করছে লিজেন্ডরা প্রেম করে না ব্রো। তারপরে আবার একটা পাতা পাতা শাকসবজির ছবি দিয়েছে। হ্যাঁ, লিজেন্ডরা কখনোই প্রেম করে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। আদিবা রহমান কমেন্ট করছে 2 ডিজিট, ইতি কমেন্ট করছে 2 ডিজিট, হাসি কমেন্ট করছে 2 ডিজিট। ওকে, আচ্ছা, ওকে। এবার খেয়াল করো, তুমি ধরো একটা ডিজিট নিলা, মানে একটা ব্যালেন্স নিলা, ব্যালেন্স নিয়ে মাপলা, মাপার পরে পাইলা কি 0.004 গ্রাম। তাই ব্যালেন্সটা কেমন ছিল? 4 ডিজিট ব্যালেন্স ছিল। ওকে, আচ্ছা, এবার চলে আসি অ্যানালগ। লাগবে কোনটা? অ্যানালগ লাগবে, ডিজিটাল লাগবে না। ডিজিটাল দিয়ে আমাদের কোনো কাজ নাই, ডিজিটাল দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের লাগবে হচ্ছে অ্যানালগ। কারণ এখান থেকে কোশ্চেন আসে, অ্যানালগ থেকে কোশ্চেন আসে। তাহলে অ্যানালগ কেমিক্যাল ব্যালেন্স কথাটা বুঝো। অ্যানালগ কেমিক্যাল ব্যালেন্স 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার পল-বুঙ্গি ব্যালেন্স। কি ব্যালেন্স? পল-বুঙ্গি ব্যালেন্স। আর হচ্ছে তোমার সার্টোরিয়াস ব্যালেন্স। ওকে, পল-বুঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে তোমার সার্টোরিয়াস ব্যালেন্স, ঠিক আছে। এখন এর ভিতর থেকে সার্টোরিয়াস ব্যালেন্সটা আমাদের সিলেবাসের বহির্ভূত। সার্টোরিয়াস ব্যালেন্সটা আমাদের সিলেবাসের বহির্ভূত। এখান থেকে কোনো কোশ্চেন আসে না, আসে হচ্ছে গিয়া তোমাদের পল-বুঙ্গি ব্যালেন্স থেকে। এবং কোন কোশ্চেন আসে সেটা হয়তো অনেকেই বুঝে ফেলছো যে রাইডার ধ্রুবকের ম্যাথ এখান থেকে আসে। তো আজকে রাইডার ধ্রুবক এবং তার 14 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, পল-বুঙ্গি ব্যালেন্স, পল-বুঙ্গি ব্যালেন্স। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে পল-বুঙ্গি ব্যালেন্স থেকে কি কি কোশ্চেন আসে। মুছে দিলাম, এগুলো ডিজিটাল ব্যালেন্সটা মুছে দিলাম। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমি যে দ্রুত কথা বলতেছি, কারো কি কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে একটু কমেন্ট করে জানাও তো। আমি যে দ্রুত কথা বলি এই জন্য কারো কোনো বুঝতে প্রবলেম হয় কিনা। আচ্ছা, একজনের কমেন্ট করছে রাজ অম্ল কি আর অনুপাত কত? হ্যাঁ ভাই, সবই বলবো, রাজ অম্ল আর অম্লরাজ নিয়ে সবই বলবো, ঠিক আছে। এটা নিয়ে প্যারা নিস না। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, ভেরি গুড। আসো আমরা পল-বুঙ্গি ব্যালেন্সে চলে যাই। পল-বুঙ্গি ব্যালেন্স, পল-বুঙ্গি ব্যালেন্স বেসিক্যালি এর 4টা অংশ। কয়টা অংশ? পল-বুঙ্গি ব্যালেন্সের 4টা অংশ। 4টা অংশ কি কি? এক নম্বর হচ্ছে যে তোমার বেস, বা এটাকে আমরা বলি বেবি। আমি পাশে ইংরেজি নামটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই অবশ্যই ইংরেজি টার্মটা অবশ্যই পড়বা। কোনো একটা বইতে লেখা পাইছো, তার পাশে ইংরেজি নাম দেওয়া আছে, অবশ্যই সেই ইংরেজি নামটা পড়বা। এটা পড়লে কি উপকার, সেটার ফলাফল তোমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা এবং ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় টের পাবা। এখন বলবো না, বললে বুঝবা যে ভাই অনেক জ্ঞান দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বেস বা বেদি, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে কি তোমার স্তম্ভ, স্তম্ভ বা কলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার কাচের বক্স, কাচের বক্স, ঠিক আছে। তারপরে কি কাচের বক্স, কাচের বক্স। 4 নম্বরে হচ্ছে তোমার রাইডার, ঠিক আছে। তাহলে দেখো পল-বুঙ্গি ব্যালেন্সের 4টা অংশ কি কি পাইলাম? বেস, কলাম, বক্স, রাইডার। কিভাবে মনে রাখবা? মনে রাখবে এভাবে আর বিবিসি, ঠিক আছে। আর বিবিসি, বিবিসি নাম তোমরা সবাই শুনছো, ঠিক আছে। বিবিসি এর ফুল মানে কি? ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল, ঠিক আছে, একটা সংবাদ মাধ্যম। তো আমরা এটা এভাবে মনে রাখবো, পল-বুঙ্গি ব্যালেন্সের 4টা অংশ, সেটা কি কি? আর বিবিসি। আর কি হয়? রাইডার, বিতে বেস বা বেদি, বিতে বক্স বা কাচের বক্স, আর সিতে কলাম বা স্তম্ভ। ওকে, তাহলে এই 4টা অংশ নিয়ে বেসিক্যালি কি গঠিত হয়? তোমার পল-বুঙ্গি ব্যালেন্সটা গঠিত হয়, ঠিক আছে। খেয়াল করো, এখন এই পল-বুঙ্গি ব্যালেন্সের ভিতরে এই তোমার হচ্ছে কি বেস বা বেদিটা, হ্যাঁ, এই যে বেস বা বেদি, এটা ইবোনাইটের তৈরি। কিসের তৈরি? ইবোনাইট,
এটা ইবোনাইট দ্বারা তৈরি। ওকে, কি দ্বারা তৈরি? ইবোনাইট দ্বারা তৈরি। এইটাই কোশ্চেন আসে যে পলভঙ্গি ব্যালেন্সের বেস বা বেদি কি দ্বারা তৈরি? ইবোনাইট দ্বারা তৈরি। আশা করি সবার মনে থাকবে, বেস বা বেদি ইবোনাইট দ্বারা তৈরি, বেস বা বেদি ইবোনাইট দ্বারা তৈরি। ওকে, আচ্ছা কল দিতেছে কেটে আবার পোলাপান বোঝাও না, ঠিক আছে? মানে এইসবগুলো আবালের দল। হ্যাঁ, মানে জানে যে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, তারপরে পোলাপান কল দিচ্ছে। এগুলো হচ্ছে কি, মানে মনে করছো জন্মের পরে না ওই যে ই খাওয়ায় না, ল্যাকটোজ খায় না। আজকে ল্যাকটোজ নিয়ে অনেক কিছু বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের অংশ। এখন দেখো আমরা চলে যাবো শুধু রাইডারে। আমরা কোথায় চলে যাবো? রাইডার। ওকে, রাইডার থেকে কি বের করতে আসে? রাইডার কনস্ট্যান্ট বের করতে আসে। তাহলে এখন আমাদের পড়ার টপিক হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। কি টপিক? রাইডার কনস্ট্যান্ট। বা রাইডার ধ্রুবক নির্ণয়। ওকে, তাহলে রাইডার ধ্রুবক নির্ণয়ের জন্য তোমরা মোটামুটি সবাই সূত্র জানো যে আরসি ইকুয়াল টু, যে ভর দেওয়া থাকবে রাইডারের ভর ইনটু 2 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে আরসি ইকুয়াল টু রাইডারের ভর ইনটু 2 ডিভাইডেড বাই 100। তোমরা মোটামুটি এই সূত্রটা সবাই জানো। এখন কখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে? যখন রাইডার বাম সাইডে থাকবে। যখন রাইডার কোথায় থাকবে? রাইডার বামে থাকবে। রাইডার কোথায় থাকবে? বামে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা সূত্র হচ্ছে আরসি ইকুয়াল টু রাইডারের ভর ইনটু রাইডারের ভর ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে কি তোমার রাইডারের কাটা, মানে যে কাটাটা থাকে না, সেই কাটা যদি মাঝে থাকে, কাটা যদি কোথায় থাকে? মাঝে থাকে বা শূন্যে থাকে, ঠিক আছে? রাইডারের কাটা যদি মাঝে থাকে অথবা শূন্যে থাকে। তোমরা আমার মনে হয় যে এটা সবাই জানো। এখন এই যে সূত্রটা, এই যে দেখো, এই সূত্রটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য প্রযোজ্য। আমি কি বললাম? এই সূত্রটা সার্টোরিয়াস ব্যালেন্স, এই সূত্রটা সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য প্রযোজ্য, ঠিক আছে? এই সূত্রটা সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য প্রযোজ্য। ওকে, আচ্ছা খেয়াল করো তাহলে এই যে প্রথম সূত্রটা, এটা কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য। এটা পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য। তাহলে রাইডারের ভরকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করে 100 দ্বারা ভাগ করব, তখন রাইডার বামে থাকবে। রাইডার কোথায় থাকবে? বামে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর রাইডারের কাটা যদি মাঝে থাকে অথবা শূন্যে থাকে, তখন আমাদের আর 2 দ্বারা গুণ করার দরকার নাই। তাহলে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো করে সূত্রটা দরকার হলে স্ক্রিনশট মারো অথবা লেখো, খুব দ্রুত খাতায় লেখো। আর যারা জানো তো খুব ভালো, ঠিক আছে? তো এখন আমি যে কোশ্চেনটা দেব, সেই কোশ্চেনে তোমরা একটু সলভ করে দাও। সলভ করে দাও। কোন ব্যালেন্সের, ঠিক আছে, কোন পলভঙ্গি ব্যালেন্সের, আমি এইটুকু লিখলাম না, কোন পলভঙ্গি ব্যালেন্স, ঠিক আছে, পিবিবি সংক্ষেপে লিখলাম। কোন পলভঙ্গি ব্যালেন্স পিবিবি সংক্ষেপে লিখে দিলাম, ঠিক আছে? কোন পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর বিশ মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? রাইডার ধ্রুবক কত? মনোযোগ দিয়ে খেয়াল করো। কোন পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর 20 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? কোন পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর 20 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? আচ্ছা, লিখতে লিখতে কই মুছে দিলেন? ওই তো কইলাম না আমি এরকমই, ঠিক আছে? আমি কিন্তু এরকমই যে বলতে বলতে মুছে ফেলবো, ঠিক আছে? একটু এরকম। অতএব সবাই খাতায় লিখবা, খুব দ্রুত লিখবা। আর দ্রুত লিখতে পারার কারণও আছে, দেখো একদিনে 2টা টপিকের ক্লাস দিচ্ছে, মানে 2টা অধ্যায়ের ক্লাস আছে। সো আমার জন্য প্রেশার হবেই যে 2টা অধ্যায় শেষ করে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত খাতা লেখো। আচ্ছা, আমাকে এটা অ্যান্সার করো যে কোন পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর 20 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? আচ্ছা,
আমি একটু কমেন্টগুলো পড়ি। রাবে আক্তার জেরিন কমেন্ট করছে 0.4, নীলাদ্রি ওপি কমেন্ট করছে 0.4, ফারহান চৌধুরী কমেন্ট করছে 0.004। আচ্ছা, পিউলি কমেন্ট করছে 0.4, ফৌজি আক্তার কমেন্ট করছে 0.4, তিমু কমেন্ট করছে 0.4, শাহরিয়ার শিলা কমেন্ট করছে 0.0004। আচ্ছা, তয়ফ আক্তার সুখী কমেন্ট করছে 0.4, তুয়া কমেন্ট করছে 0.4, আদিবা রহমান কমেন্ট করছে 0.4, ফারদিন ইসলাম তামিম 0.5 হবে ভাইয়া। আচ্ছা, পলি কমেন্ট করছে যে আচ্ছা, নিশাদ কমেন্ট করছে 0.4, নির্জন কমেন্ট করছে 0.004, সুমাই নাসিম কমেন্ট করছে 0.4, তাপস পল 0.4, মরিয়াম রিদিতা 0.4, মোসাম্মদ পাপিয়া সুলতানা 2/5। আচ্ছা, পতুশ্রয় হৃদয় সাবাস বাঘের বাচ্চা, আদিবা রহমান 0.4, পলি 0.4, সামিয়া রহমান 0.4, প্রামাণিক 0.4, এমজি। আচ্ছা, সজীব সাবাস। আচ্ছা, মারিয়া কমেন্ট করছে 0.004, মুস্তফা কামাল 0.004, ওয়াজিদ মিন মোহাম্মদ 0.4, নাজমুন আহার 0.4, সাকিব 0.4, স্নেহা 0.4, আয়েশা আক্তার মিষ্টি 0.0004, এমজি, নাফিসা ফারিন 0.4 হবে ভাই। ওকে, অনেক কমেন্ট পড়ে ফেলেছি ভাই, আর কমেন্ট পড়ার দরকার নাই। এবার আমরা চলো দেখি ম্যাথটা কিভাবে করতে হবে। ওকে, আচ্ছা দেখো, রাইডার ধ্রুবক ইকুয়াল টু রাইডারের ভর কত 20 গুণ 2 ডিভাইডেড বাই 100। কেন 2 আসলো? কারণ এটা কি পলভঙ্গি ব্যালেন্স। কি বলে দিচ্ছে? পলভঙ্গি ব্যালেন্স। যদি সার্টোরিয়াস ব্যালেন্স বলতো, কথাটা বুঝো, যদি সার্টোরিয়াস ব্যালেন্স বলতো তাহলে এই 2 গুণ হইতো না। সার্টোরিয়াস ব্যালেন্স বললে এই 2 গুণ হতো না। ওকে, আচ্ছা তাহলে দেখো আসে কত 40 ডিভাইডেড বাই 100 0.4। ঠিক আছে। আচ্ছা দেখো তো, এইখানে আমরা 20 এর এককটা কি ছিল? মিলিগ্রাম একক ছিল না? তাহলে আমরা বলবো কি 0.4 mg। তোমরা যারা যারা শুধু 0.4 লিখছো, যারা শুধু 0.4 লিখছো তাদের অ্যানসার কিন্তু হয়নি। অ্যানসার যারা লিখছো 0.4 mg তাদের অ্যানসারটা হয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো, এই মিলিগ্রাম থেকে আমাদের অনেক সময় গ্রামে নিতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে তো অপশন এটা নাও থাকতে পারে, এটা কিন্তু অপশনে নাও থাকতে পারে। তাহলে এটাকে গ্রামে নেব। গ্রামে নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। মিলিগ্রাম থেকে গ্রামে নিতে গেলে আমরা কি করি? 1000 দ্বারা ভাগ করি। তাহলে 0.4 ডিভাইডেড বাই 1000। এখন মিলিগ্রাম এককটা কি হয়ে যাচ্ছে? গ্রাম হয়ে যাবে। মিলিগ্রাম এককটা কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। তাহলে গ্রাম যদি হয় তাহলে 0.004 গ্রাম। তাহলে দেখো অ্যানসার কোনটা হবে? এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 0.4 mg বা 0.004 গ্রাম। যে এই কমেন্টটা করছো বা এর ভিতর থেকে যে কোনো একটা অ্যানসার করছো তাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এই প্রশ্ন করার জন্য তুমি জিতলে মোবাইলে 20 টাকা রিচার্জ, এবং এই রিচার্জ তুমি নাজমুল সাকিব ভাইয়ের কাছ থেকে বুঝে নিবা। ওকে, আচ্ছা কমেন্ট পড়ে আসি। ভাই আপনার বাসা কোন জেলায়? ওকে, আমার বাসা হচ্ছে গিয়ে পিরোজপুর জেলায়। ক্লাসের শুরুতে একদম বলে দিছি, খেয়াল করো নাই অনেকে। ওকে, আচ্ছা শিহাব সর্দার বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক আছে, সাবাস। ওকে, সাবরিনাইতে সাবরিনাইতে হাসছে। আচ্ছা, হাসার কি হলো? হাসার কি বললাম ভাই? আমি একটা ভালো ছেলে, আমি কখনো এরকম হাসার কোনো কথা বলতে পারি? ও সাকিব ভাই, সাকিব ভাইয়ের একটা বাস দিয়ে দিছি তাই তো? না, সাকিব ভাই অনেক উদার মনের মানুষ। ঠিক আছে, তার কলিজা অনেক বড়। ঠিক আছে, তার কলিজা বাঘের চেয়েও বড়। সে তোমাদেরকে অবশ্যই 20 টাকা না, 20 টাকা জায়গায় 200 টাকা বা 200 টাকা জায়গায় 400 টাকা 2000 টাকাও দিয়ে দিতে পারে। তার কলিজা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। ওকে, আচ্ছা আচ্ছা একজনের কমেন্ট করছে 70 স্পিড, ইউ আর সো রং। ঠিক আছে, 70 স্পিড হয় না। ঠিক আছে, ওই যে তুমি দেখছো না যে যমজ নাটক দেখছো না, একাপর ওরফে মনে করো যে ব্লুটুথ বয়। ঠিক আছে, বর্তমানে 5G। ঠিক আছে, তো আমার বাড়ি হচ্ছে বরিশাল, আর একাপরের বাড়ি কোথায় ছিল? বরিশাল। ঠিক আছে, সো আমি 5G। ওকে, আচ্ছা আসো আমরা শুরু করে দিই পরের টপিকটা নিয়ে আলোচনা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে তোমার বস্তুর ভর নির্ণয়। কি বললাম? বস্তুর ভর নির্ণয়। দেখো মনে করো যে এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স, সরি সার্টোরিয়াস না, পলভঙ্গি ব্যালেন্স। এই যে মনে করো এটা পলভঙ্গি ব্যালেন্স। এখন ব্যালেন্সের সিস্টেমটা কি? ব্যালেন্সের এক সাইডে থাকবে তোমার হচ্ছে কি বাটখারা। ব্যালেন্সের এক সাইডে থাকবে বাটখারা, এক সাইডে থাকবে কি তোমার হচ্ছে বস্তু। ঠিক আছে, এখন কোন সাইডে বাটখারা থাকবে, কোন সাইডে বস্তু থাকবে? ওকে, দেখো এটা হচ্ছে রাইট
আর এটা হচ্ছে লেফট। ঠিক আছে, বাম সাইডে থাকবে বাটখারা, বাম সাইডে কি থাকবে বাটখারা। তাহলে দেখো বাম সাইড বয়াকারে বাম বলতে বাটখারা, তাহলে বা বা, ঠিক আছে মনে রাখবে হবে বা বা, তাহলে বামে বাটখারা বামে বাটখারা বামে বাটখারা, তাহলে ডানে ওজন ডানে ওজন, বামে বাটখারা ডানে ওজন, তাহলে ডান সাইডে কি থাকবে বস্তু থাকবে, বস্তুর ওজন থাকবে। ওকে আচ্ছা, তাহলে এইটুকু সবাই বুঝতে পারছো যে আমরা বাম সাইডে কি রাখবো বাটখারা, ডান সাইডে বস্তুর ওজন। এবার দেখো আমাদের কোশ্চেন হচ্ছে এরকম যে পলভঙ্গি ব্যালেন্সে ওজন করে, আমি কোশ্চেনটা লিখতেছি, ঠিক আছে সবাই খাতায় লিখবা, খুব সুন্দর মতো লিখবা খাতায়। পলভঙ্গি ব্যালেন্সে ওজন করে ওজন করতে পলভঙ্গি ব্যালেন্সে ওজন করতে মুসলাম 5 গ্রাম 2 গ্রাম, তারপর হচ্ছে গিয়ে তোমার 500 মিলিগ্রাম আচ্ছা, আর 50 মিলিগ্রাম এর বাটখারা বাম পাল্লায় রাখা হলো। ডান পাল্লায় যৌগ রাখার পরে ডান পাল্লায়, দেখো খেয়াল করো, ডান পাল্লায় যৌগ রাখার পরে বিমের 20 নং ঘরে, বিমের 20 নম্বর ঘরে 10 মিলিগ্রামের রাইডার রাখা হলো। ওকে, কোশ্চেন হচ্ছে ডান পাল্লায় রাখা বস্তুর ভর কত। ওকে, তাহলে কোশ্চেনটা আমি এখন একটু পড়ি তোমাদেরকে বলি। আচ্ছা, যে পলভঙ্গি ব্যালেন্সে ওজন করতে 5 গ্রাম 2 গ্রাম 500 মিলিগ্রাম 50 মিলিগ্রামের বাটখারা বাম পাল্লায় রাখা হলো। ডান পাল্লায় যৌগ রাখার পরে বিমের 20 নম্বর ঘরে, কয় নম্বর ঘরে 20 নম্বর ঘরে 10 মিলিগ্রামের রাইডার রাখা হলো। তাহলে ডান পাল্লায় রাখা বস্তুর ভর কত। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই কোশ্চেনটা পেয়ে গেছো, বুঝে গেছো, ঠিক আছে। তাহলে এখন আমরা আসলে এই কোশ্চেনটা সলভ করবো। এটা একটা এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা খুব দ্রুত সলভ করব এবং আমরা খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করব, কারণ এই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি বলো, তারপর হচ্ছে গিয়ে এবছর যে বুয়েট চুয়েটের যে এমসিকিউ পরীক্ষা হবে, সেই এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট, তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য ইম্পর্টেন্ট। মানে এই কোশ্চেনটা এই অধ্যায় থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা আসার সম্ভাবনা অনেক বেশি, আমি বলবো না যেটাই আসবে, বাট এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে আচ্ছা, ওকে খেয়াল করো। ওকে দেখো, এই কোশ্চেন মানে এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমরা কিভাবে এটা সূত্রটা কি, দেখো এটা সূত্রটা হচ্ছে তোমার এইখানে যে ভরগুলো আছে, এইখানে যে ভরগুলো আছে সেই ভরগুলা যোগ করতে হবে। কথা বুঝো, যে বাটখারাগুলো থাকবে সেই বাটখারাগুলোর ভর যোগ করতে হবে। তাহলে সূত্রটা আমরা লিখি। সূত্র হচ্ছে তোমার বাটখারার ভর যোগ বাটখারার ভরের সমষ্টি, বাটখারার ভরের সমষ্টি প্লাস, দেখো প্লাস হচ্ছে গিয়ে তোমার রাইডার কনস্ট্যান্ট ইনটু দাগ সংখ্যা, ঠিক আছে। তাহলে বাটখারার ভরের সমষ্টি প্লাস রাইডার ধ্রুবক ইনটু দাগ সংখ্যা। তো আসো আমরা ফার্স্ট অফ অল রাইডার ধ্রুবকটা বের করে নিই। আমরা কি বের করে নেব, রাইডার ধ্রুবকটা একটু বের করে নেব। রাইডার ভর কত দেওয়া আছে 10 কেজি, তাহলে 10 ইনটু 2, 10 ইনটু 2। কারণ কেন 2 আসলো, কারণ জিনিসটা কি
পলভঙ্গি ব্যালেন্স। জিনিসটা কি? পলভঙ্গি ব্যালেন্স ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে আসে 0.2 mg। ওকে, এখন এটাকে আমরা আবার 1000 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ করব। কেন 1000 দ্বারা ভাগ করব? কারণ এটাকে আমরা গ্রামে নিব। এটাকে আমরা কি নেব? গ্রামে নেব। মানে এইখানে কোশ্চেনে যত মিলিগ্রাম আছে, কোশ্চেনে যত মিলিগ্রাম আছে প্রত্যেকটাকে আমরা কিসে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। তাহলে মিলিগ্রাম গুলোকে আমরা কিসে নিচ্ছি? গ্রামে নিচ্ছি। কথাটা বুঝো, আমরা কোশ্চেনে যে মিলিগ্রাম গুলো আছে সেই মিলিগ্রাম গুলোকে গ্রামে নিয়ে যাব। তাহলে 0.2 ডিভাইডেড বাই 100, সরি 1000 ইকুয়াল টু 0.0002। ঠিক আছে, 0.0002। এটা হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক। এটা আমাদের কি? রাইডার ধ্রুবক। ওকে, আসলে বাটখারার ভরের সমষ্টি দেখো, বাটখারার ভরের সমষ্টি, বাটখারাগুলো কি আছে? 5 গ্রাম 2 গ্রাম, তাহলে 5 যোগ 2 যোগ 500 আছে না? 500 কি দেওয়া আছে? মিলিগ্রাম আছে। তাহলে 500 মিলিগ্রামকে তুমি যদি গ্রামে নাও, 500 মিলিগ্রামকে তুমি যদি গ্রামে নাও কত আসবে? 0.5 প্লাস দেখো 50 মিলিগ্রাম। তাহলে 50 মিলিগ্রামকে তুমি যদি গ্রামে নাও তাহলে কত আসবে? দেখো 50 ডিভাইডেড বাই 1000, 50 ডিভাইডেড বাই 1000, 0 0 কাটা, তাহলে 5 বাই 100, দ্যাট মিন্স 0.05, 0.05, তাহলে প্লাস 0.05। ওকে, তাহলে দেখো বাটখারার সবগুলোর ভর আমি যোগ করে ফেলছি, বাটখারার সবগুলো ভর আমি যোগ করে ফেলছি, প্লাস রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক কত? 0.002 ইনটু দাগ সংখ্যা। দাগ সংখ্যা কত? 20। ওকে, দাগ সংখ্যা 20। তাহলে দেখো 5 আর 2 7 আর 0.5 7.5 আর 5 7.55, মানে এইটুকু যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 7.55। এইটুকু যোগ করলে কত আসে? 7.55 প্লাস, এবার এইটা আমরা গুণ করব। ঠিক আছে, এটা আমরা গুণ করব। দেখো 2 এবং 20 গুণ করলে কত হয়? 40। তাহলে মানে এই দুটো গুণ করলে 0.004 হয়, 0.004। তাহলে আলটিমেটলি যদি গুণ যোগ করি তাহলে 7.554, 7.554। অ্যান্সারটা কত আসে? 7.554 এত গ্রাম। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, ওকে, তো আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, নাফিসা ফারিন কমেন্ট করছে যে জি। আচ্ছা, উম্মে তাসরিফা কমেন্ট করছে 7.54। আচ্ছা, ওয়াজিদ বিন মোহাম্মদ কমেন্ট করছে 7.552। তুয়া কমেন্ট করছে 7.554। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া প্রতুষিদা কমেন্ট করছে 7. বুঝছি। আব্দুর রউফ কমেন্ট করছে 7.554। আচ্ছা, ক্লিয়ার ভাই, ঘুম পাইতেছে, ঘুমাই যায়, কোনো সমস্যা নাই, তোর ক্লাস করার জন্য আমি আটকাই রাখি নাই। আচ্ছা, নিশাদ কমেন্ট করছে 7.554। আচ্ছা, ক্যালকুলেশন, আচ্ছা ক্যালকুলেশনটা কেমনে করলাম? এই যে দশমিকের যে ক্যালকুলেশন, এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে ভাই আমি ক্যালকুলেশনটা বুঝি নাই? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং এই যে দশমিকের যে হিসাবটা, এই হিসাবটা একদম ইজি একটা হিসাব। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নাই, চিল। ওকে, আচ্ছা, বুঝো নাই কে? মারিয়া বুঝো নাই? ঠিক আছে, আচ্ছা ভাইয়া আরেকবার। আচ্ছা, ভাইয়া আরেকবার ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, আরেকবার ক্যালকুলেশনটা দেখাই। ওকে, দেখো আমাদের কোশ্চেনে বাটখারার ভরটা কিসে দেওয়া আছে? গ্রাম এবং মিলিগ্রামে দেওয়া আছে। বাটখারার ভরটা কিভাবে দেওয়া আছে? গ্রাম এবং মিলিগ্রামে। ঠিক আছে, বাটখারার ভর গ্রাম এবং মিলিগ্রামে দেওয়া আছে। বাট আমরা কি করব? আমরা যখন বের করব অ্যান্সারটা, তখন সবগুলো ভরকে মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাবে। সবগুলো ভরকে মিলিগ্রাম থেকে কিসে নেব? গ্রামে নিব। কথা বুঝো? ওকে, তাহলে যে যে ভরগুলো মিলিগ্রামে আছে সেই ভরগুলোকে আমরা গ্রামে নিয়ে যাবো। তাহলে এখানে আছে 500 মিলিগ্রাম। তাহলে 500 মিলিগ্রামকে আমি যদি গ্রামে নিতে যাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো? 0.5 আসে না? এই যে 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 0.5 গ্রাম। ওকে, আর আছে কত? 50 মিলিগ্রাম। 50 মিলিগ্রামকে আমরা যদি গ্রামে নিতে যাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করব। 0 0 কাটা, তাহলে 5/100।
5/100 মানে কত 0.005। ওকে, এবার বাটখারার ভরের সমষ্টি, তাহলে আমাদের বাটখারার যে ভরগুলো আছে সেগুলোর সমষ্টি দেখো 5 আর 2 7 এবং এই যে 0.5 যোগ এই যে তোমার 50 মিলিগ্রাম, এটা কত পাইছি 0.005, 0.05। ওকে, আচ্ছা প্লাস দেখো রাইডের ধ্রুবক আরসি ইকুয়াল টু আমরা 0.00 মানে 0.002 এটা আমরা বের করে নিয়েছিলাম, এই যে এই আরসি মানে রাইডের কনস্ট্যান্ট এটা আমরা বের করে নিয়েছিলাম, ঠিক আছে। 0.0002 ইনটু দেখো তো দাগ সংখ্যা, মানে দাগ সংখ্যা কত দাগ পর্যন্ত গেছিল, 20 দাগ পর্যন্ত গেছিল, মানে 20, ঠিক আছে 20। ওকে, তাহলে দেখো আমরা হিসাব করি 5 আর 2 কত হয় 7, 7 এর সঙ্গে তুমি যদি 0.5 যোগ করো, 7 এর সঙ্গে তুমি যদি 0.5 যোগ করো তাহলে কত হবে 7.5। ওকে, আচ্ছা তাহলে তার সঙ্গে তুমি এইটা যোগ করো তাহলে 7.55 আসবে, ঠিক আছে 7 পয়েন্ট কত আসবে 55 প্লাস দেখো এবার এই গুণটা কিভাবে করছি 2 আর 20 গুণ করলে কত হয় 40, তাই না, তাহলে 0.0040, ঠিক আছে 0.0040। তো এখন দেখো এইখানে শূন্য দেওয়া আর না দেওয়া একই কথা, তাহলে 7.55 আর এই 4 এখানে একদম। ওকে, এইভাবে হচ্ছে হিসাবটা, ঠিক আছে। যদি কেউ বুঝতে না পারো তাহলে হচ্ছে কি আস্তে আস্তে চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারছো। আমরা একটু ফাস্ট চলে যাই, ঠিক আছে। আমাদের ব্যালেন্স নিয়ে পড়া সব শেষ, সবই শেষ। তোমরা বাসায় বসে হচ্ছে গিয়া তোমার 4 ডিজিট ব্যালেন্সের সুবিধা অসুবিধা, 2 ডিজিট ব্যালেন্সের সুবিধা অসুবিধা এগুলো একটু বাসায় বসে রিডিং করে নেবে, ঠিক আছে। লিখে রাখো বাসায় 4 ডিজিট ব্যালেন্স এবং 2 ডিজিট ব্যালেন্স এর সুবিধা এবং অসুবিধা তুমি বাসায় পড়বা, ঠিক আছে। 2 ডিজিট ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্সের সুবিধা অসুবিধা বাসায় বসে একটু পড়বা। এবার আমরা সামনের দিকে একটু যাই, ঠিক আছে, সামনের দিকে যাই। ওকে, দেখো রাসায়নিক বিশ্লেষণ, এখান থেকে এমসিকিউ আসে জাহাঙ্গীরনগরে। রাসায়নিক বিশ্লেষণ এখান থেকে জাহাঙ্গীরনগরে এমসিকিউ আসে, রাসায়নিক বিশ্লেষণ এখান থেকে জাহাঙ্গীরনগরে এমসিকিউ আসে। তো দেখো রাসায়নিক বিশ্লেষণ বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে তোমার আঙ্গিক বিশ্লেষণ, আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। একটা আঙ্গিক বিশ্লেষণ, একটা মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ আবার 2 প্রকার। তো কি কি সেটা আমরা পরে আসি, আগে আমরা আঙ্গিক বিশ্লেষণটা বুঝে আসি। আঙ্গিক এই কথাটা কোথা থেকে আসছে, এই কথাটা আসছে অঙ্গ থেকে। আঙ্গিক কথাটা আসছে কোথা থেকে, অঙ্গ থেকে আসছে আঙ্গিক। তো আমি এখানে একটা লবণ লিখি, ঠিক আছে। লবণটা হচ্ছে তোমার LCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, LCl3। এইটা পুরোটা একটা দেহ, পুরো একটা বডি। এর অঙ্গ কোনটা, এর অঙ্গ হচ্ছে অ্যালুমিনিয়াম, আর আরেকটা হচ্ছে ক্লোরিন। কারণ একটা যৌগের 2টা জিনিস থাকে, একটা যৌগের কয়টা জিনিস থাকে, 2টা জিনিস থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। কথা বুঝো, এটা হচ্ছে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। তো এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে একটা যৌগের কি ক্যাটায়ন তার অঙ্গ। আমি এটা বলতে পারি যে ক্যাটায়ন হচ্ছে একটা যৌগের অঙ্গ, অ্যানায়ন একটা যৌগের অঙ্গ। কথা বুঝো কিন্তু, ক্যাটায়ন একটা যৌগের অঙ্গ, অ্যানায়ন একটা যৌগের অঙ্গ। তাহলে ধরো এই অ্যালুমিনিয়াম যেখানে আছে, অ্যালুমিনিয়াম 3+, এই অ্যালুমিনিয়াম 3+ কে, কথা বুঝো দেখো, এই অ্যালুমিনিয়াম 3+ কে আমরা যেভাবে শনাক্ত করব সেটা হচ্ছে একটা বিশ্লেষণের মাধ্যমে। কিসের মাধ্যমে, একটা বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করব। এবং সেই বিশ্লেষণটাকে আমরা কি বলবো, আঙ্গিক বিশ্লেষণ। কারণটা কি, দেখো একটা যৌগ থেকে একটা যৌগের কি শনাক্ত করতেছি, অঙ্গ শনাক্ত করতেছি। একটা যৌগের অঙ্গ মানে কি, দেহের অংশ। অঙ্গ মানে কি, দেহের অংশ। যেমন হাত আমাদের একটা অঙ্গ, এই অঙ্গটাকে আমরা কি বলবো, নিশ্চয় একটা দেহের অংশ।
তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা দেহ, তার অংশ কি অ্যালুমিনিয়াম 3+। এটা কি শনাক্ত করতে হলে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো, আঙ্গিক বিশ্লেষণ। তাহলে এটা কথা মাথায় রাখবো যে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ এটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। ঠিক আছে, ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ এটা হচ্ছে কি আঙ্গিক বিশ্লেষণ। ঠিক আছে, মাত্রিক বিশ্লেষণ, মাত্রিক বিশ্লেষণ কয় প্রকার? 2 প্রকার। মাত্রিক বিশ্লেষণ 2 প্রকার, কিছু তোমার ভর ভিত্তিক এবং একটা হচ্ছে আয়তন ভিত্তিক। ঠিক আছে, ভর ভিত্তিক এবং আরেকটা হচ্ছে আয়তন ভিত্তিক। ঠিক আছে, তো ভর ভিত্তিক বিশ্লেষণ আমাদের খুব বেশি দরকার নাই, আমাদের আয়তন ভিত্তিক বিশ্লেষণ থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে তোমার টাইট্রেশন। আমরা নাম শুনছি না টাইট্রেশনের? টাইট্রেশন নাম শুনছি এটার, টাইট্রেশন। এই টাইট্রেশন হচ্ছে আয়তন ভিত্তিক বিশ্লেষণের একটা প্রকারভেদ। ওকে, তাহলে কোশ্চেন আসতে পারে এরকম যে টাইট্রেশন আসলে কোন ধরনের বিশ্লেষণ, টাইট্রেশন আসলে কোন ধরনের বিশ্লেষণ, ভর ভিত্তিক নাকি আয়তন ভিত্তিক? অ্যান্সার কি হবে? আয়তন ভিত্তিক বিশ্লেষণ। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে ভর ভিত্তিক বিশ্লেষণটা কি জিনিস? ভর ভিত্তিক বিশ্লেষণটা মনে রাখবা যে লবণ ক্লাসন, লবণ ক্লাসন, অর্থাৎ কোনো একটা মনে করো যে হচ্ছে গিয়া যে যৌগ থেকে বা কোনো একটা দ্রবণ থেকে বা কোনো একটা মিশ্রণ থেকে তুমি যখন লবণটাকে আলাদা করবা সেটাকে আমরা বলবো ভর ভিত্তিক বিশ্লেষণ। তাহলে লবণ ক্লাসন হচ্ছে ভর ভিত্তিক বিশ্লেষণ, আয়তন ভিত্তিক বিশ্লেষণের ভিতর কে পড়ে টাইট্রেশন, আর আণবিক বিশ্লেষণের ভিতর কে পড়ে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ। মাথায় থাকবে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ। ওকে, তাহলে বিশ্লেষণ শেষ। আচ্ছা, এবারে আছে তোমার মেজারিং সিলিন্ডার, তারপর হচ্ছে গিয়ে তোমার খেয়াল করো মেজারিং সিলিন্ডার, পিপেট আর বুরেট। মেজারিং সিলিন্ডার কি বললাম ভালো করে খেয়াল করো, মেজারিং সিলিন্ডার, পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, পিপেট, বুরেট, এদের থেকে একটাই কোশ্চেন করবা, একটাই কোশ্চেন করবা, সেটা হচ্ছে এখানে কতটুকু পরিমাণে তরল রাখা যায়, কতটুকু পরিমাণে তরল রাখা যায়। যেমন ধরো যে একটু যদি উদাহরণ দিই, বুরেট, বুরেট, এই বুরেট দ্বারা সর্বনিম্ন 0.1 মিলিলিটার পরিমাণ দ্রবণ মাপা যায়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, যে বুলেট দ্বারা সর্বনিম্ন কতখানি দ্রবণ মাপা যায়? 0.1 মিলিলিটার। ঠিক আছে, 0.1 মিলিলিটার। ওকে, এটা হচ্ছে বুলেট। পিপেট, পিপেট দ্বারা কতখানি মাপা যায়? পিপেটের কাজটা কি? ঠিক আছে, এগুলো একটু রিডিং করে নেবা। পিপেটের কাজ হচ্ছে দ্রবণ স্থানান্তরের জন্য, দ্রবণ স্থানান্তরের জন্য পিপেট ব্যবহার করা হয়। নির্দিষ্ট পরিমাণে সূক্ষ্মভাবে দ্রবণ নেওয়ার জন্য ইউজ করা হয় বুরেট। এই যে কাজগুলা, এই কাজগুলো তোমরা অবশ্যই অবশ্যই রিডিং করবা, অবশ্যই অবশ্যই রিডিং করবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন কতখানি তরল রাখা যায়? ঠিক আছে, মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন কতখানি তরল রাখা যায় এটাও তোমরা পড়বা। এবার এই ক্লাস নেওয়ার ফাঁকে একজনে রাজঅম্ল সংকেত জানতে চাইছিল, রাজঅম্লের অনুপাত। ঠিক আছে, রাজঅম্ল, রাজঅম্লতে কি কি থাকে? HNO3, নাইট্রিক অ্যাসিড এবং HCl। এখন অনুপাতটা কি দেখো, অনুপাতটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকে 1 মোল, নাইট্রিক অ্যাসিড থাকে কয় মোল? 1 মোল, আর HCl থাকে 3 মোল। HCl থাকে কয় মোল? 3 মোল। কিভাবে মনে রাখবা দেখো, HCl কয়টা অক্ষর? 3টা অক্ষর। ঠিক আছে, HCl কয়টা বর্ণ? 3টা বর্ণ। তাহলে সেখান থেকে মনে রাখবা 3। তাহলে রাজঅম্লের অনুপাত হচ্ছে 1:3। রাজঅম্লের অনুপাত কত? 1:3। এখন কোশ্চেনটা এইটা না, আমার কোশ্চেন এইটা না, আমার কোশ্চেন হচ্ছে অম্লরাজ কোনটা? অম্লরাজ। ওকে, অম্লরাজ কোনটা? খুব দ্রুত ঝটপট বিদ্যুৎ গতিতে উত্তর দিয়ে ফেলো। ঠিক আছে, আমি কমেন্ট পড়ার জন্য চলে আসছি। ওকে, আচ্ছা, ফিরোজা ফাল্গুনি কমেন্ট করছে আজকে একটা চ্যাপ্টারই শেষ করেন, ভালো হবে। আচ্ছা, ফ্লোরা ফাল্গুনি লিখছে ও ম্যাথ সলভ করেন। আচ্ছা ভাইয়া, যেটুকু ম্যাথ ছিল সেটুকু করাই দিছি। ঠিক আছে, আচ্ছা
আদনান নড়ি কমেন্ট করছে H2SO4, জুবাইর রিফাত কমেন্ট করছে HClO4, স্নেহা কমেন্ট করছে 3:1, অনিলা তাবাসসুম কমেন্ট করছে 3:1, মানে উল্টাই দেছে জাস্ট। আচ্ছা, তানজিম কমেন্ট করছে HF। আচ্ছা, নাফিসা ফারিন কমেন্ট করছে H2SO4, লাবণ কমেন্ট করছে 3.1 ও 3:1, নাজমুন নাহার H2SO4, ফাহমিদা আক্তার 3:1, জান্নাতুল হাসি লিখছে H2SO4। আচ্ছা, ওকে, রাজার 3 রানী। ওকে, রাজার 3 রানী, কথাটা খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, রাজার 3 রানী। ওকে, তারপর হচ্ছে গিয়ে তোমার পরেরটা স্টার্ট করেন জলদি। আচ্ছা, তারপরে আব্দুর রউফ কমেন্ট করছে H2SO4। ওকে, না, H2SO4 হবে না। অম্লরাজ যদি বলে তাহলে মাথায় রাখবো অম্লরাজ হচ্ছে HCl। ঠিক আছে, অম্লরাজ হচ্ছে HCl। এটা একটা কেমিস্ট্রি বইতে পাইছি, কিন্তু কোন কেমিস্ট্রি বইতে পাইছি এটা আপাতত আমার খেয়াল নাই। বোর্ডের বইতে, ঠিক আছে, বোর্ডের বইতে পাইছি যে রাজম্ল হচ্ছে HNO3 এবং HCl এর 3 মোল, আর অম্লরাজ হচ্ছে HCl, অম্লরাজ। ঠিক আছে, অম্লরাজ মানে এই না যে সবচেয়ে তীব্র অ্যাসিড হতে হবে, কথা বলছি, অম্লরাজ মানে এই না যে সবচেয়ে তীব্র অ্যাসিড হতে হবে। এটাকে অম্লরাজ বলার কারণ আছে। এটা অম্লরাজ বলার কারণটা হচ্ছে এই অ্যাসিডটা ম্যাক্সিমাম জায়গাতে ইউজ করা হয়, এই অ্যাসিডটা ম্যাক্সিমাম জায়গাতে ইউজ করা হয়, এই জন্য এটাকে অম্লরাজ বলা হয়। ওকে, আচ্ছা, তো আমরা একটা জিনিস শিখলাম। ঠিক আছে, এরপরের টপিকে চলে যাই। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে বুনসেন বার্নার। ঠিক আছে, বুনসেন বার্নার, খেয়াল করো, বুনসেন বার্নারের 3টা অংশ। কয়টা অংশ? বুনসেন বার্নারের 3টা অংশ। বুঝছো, বুনসেন বার্নারের কয়টা অংশ? 3টা অংশ। কি কি অংশ? এটা হচ্ছে বেস, বায়ু নিয়ন্ত্রক ক্রিম, আর হচ্ছে গিয়ে তোমার বার্নার টিউব। ঠিক আছে, তাহলে বেস, বায়ু নিয়ন্ত্রক ক্রিম আর বার্নার টিউব। ওকে, আচ্ছা, এটা আমরা কিভাবে মনে রাখবো? বেস, বার্নার টিউব, রিং, BBR। ওকে, BBR। তাহলে বুনসেন বার্নারের 3টা অংশ, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং আর বার্নার টিউব। বুনসেন বার্নারে 2 ধরনের শিখা দেখা যায়। কয় ধরনের শিখা? 2 ধরনের শিখা দেখা যায়। কি কি? দেখো, অন্তঃস্থ, আচ্ছা, দেখো, বুনসেন বার্নারের 3টা অংশ, একটা হচ্ছে বেস, বায়ু নিয়ন্ত্রক রিং আর বার্নার টিউব। আমরা এইটুকু দেখে ফেলছি, এটুকু আমি মুছবো এখন। ঠিক আছে, এটুকু আমি মুছবো। ওকে, আমরা মেইন পড়াশোনা চলে যাব, মানে তোমার হচ্ছে যে বুনসেন বার্নারের যে মেইন পড়াশোনা, সেই মেইন পড়াশোনাতে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, দেখো, আচ্ছা, বুনসেন বার্নারে 2 ধরনের শিখা দেখা যায়। কয় ধরনের শিখা? 2 ধরনের শিখা দেখা যায়। ওকে, আচ্ছা, কি কি? দেখো, অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল আর বহিস্থ নীল জারণ মণ্ডল। ঠিক আছে, অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল আর বহিস্থ নীল জারণ মণ্ডল। ওকে, বুনসেন বার্নারের 2টা অংশ, এটা কি? অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল, বহিস্থ নীল জারণ মণ্ডল। আচ্ছা, তো আমরা দেখো যে দুটোটার কালার কি পাইলাম? নীল পাইলাম। দুটোটার কালার কেমন? দুটোটার কালার কিন্তু নীল। তাহলে বিজারণ মণ্ডলের কালার কেমন? নীল। জারণ মণ্ডলের কালারটাও কেমন? নীল। ওকে, আচ্ছা, এখন সবচেয়ে সমস্যাটা হচ্ছে কি, আমাদের এখান থেকে কনফিউজ হয়ে যায় যে বিজারণ মণ্ডল ভিতরে না জারণ মণ্ডল ভিতরে, বিজারণ মণ্ডল বাইরে নাকি জারণ মণ্ডল বাইরে। ওকে, আচ্ছা, দেখো, এটা কিভাবে মনে রাখবা? বাজার, বাস, শেষ। বাজার, এটা তুমি চিন্তা করো, বাজার কি ঘরের ভিতরে হয় না বাইরে হয়? বাজার ঘরের ভিতরে না বাইরে? বাজার অবশ্যই ঘরের বাইরে হয়। তাইলে দেখো, বাতে বাইরে, যাতে জারণ, তাইলে বাইরে মানে হচ্ছে বহিস্থ, বাইরে মানে কি? বহিস্থ। তাহলে বহিস্থ জারণ মণ্ডল, তাহলে অন্তঃস্থ কি হবে? অবশ্যই বিজারণ মণ্ডল। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। ঠিক আছে, এখন এই অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল, এটা হচ্ছে তোমার এখানে বেসিক্যালি বিজারক পদার্থ থাকে।
বিজারক মণ্ডল কেন বলা হচ্ছে? কারণ এখানে কি থাকে? বিজারক থাকে, এবং বিজারক হিসেবে কি থাকে? কার্বন মনোক্সাইড। বিজারক হিসেবে কি থাকে? কার্বন মনোক্সাইড। খাতা লিখে নাও, ঠিক আছে? অন্তঃস্থ নীল বিজারক মণ্ডল, বিজারক হিসেবে কি থাকে? কার্বন মনোক্সাইড। আর এই যে বহিস্থ নীল জারণ মণ্ডল, কথা বুঝো, বহিস্থ নীল জারণ মণ্ডল এটা হচ্ছে বাইরে থাকে, এবং এখানে হচ্ছে কি তোমার অক্সিজেন থাকে। যে অক্সিজেনটা তোমার কি করে? জারিত করে। অক্সিজেন একটা জারক, তোমরা সবাই এটা জানো যে অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন এগুলো সব হচ্ছে গ্যাসীয় জারক। অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন সবগুলো কি? গ্যাসীয় জারক। তাহলে বহিস্থ নীল জারণ মণ্ডলে কোন গ্যাস থাকে? অক্সিজেন গ্যাস থাকে। ডেন্টালের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে দেখো, বহিস্থ বিজারক হিসেবে কি থাকে? কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোক্সাইড। আর জারণ মণ্ডলে কি থাকে? অক্সিজেন থাকে। এখন তাপ কোথায় বেশি হয়? অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডলে নাকি বহিস্থ জারণ মণ্ডল? কোথায় তাপমাত্রা বেশি হয়? তাপমাত্রা বেশি হয় বাইরে, ঠিক আছে? তাপমাত্রা বেশি হয় কোথায়? বাইরে, অর্থাৎ বহিস্থ নীল বিজারণ মণ্ডলে বেশি হয়। তাপমাত্রা কত হয়? সর্বোচ্চ 1570 ডিগ্রি সেলসিয়াস। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স মেডিকেল এবং হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে বহিস্থ জারণ মণ্ডল বা বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? 1570 ডিগ্রি সেলসিয়াস হয়। সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? 1570 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এখন তোমরা ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষার নাম শুনছো না? অবশ্যই নাম শুনছো, কারণ শিখা পরীক্ষা দ্বারা কি করা হয়? ক্যাটায়ন শনাক্ত করা হয়। দেখো, এখন এই ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষার জন্য কোন অংশটা কাজে লাগে? অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল না বহিস্থ নীল বিজারণ মণ্ডল? মনে রাখবা, শিখা পরীক্ষার জন্য তাপমাত্রা বেশি লাগে। শিখা পরীক্ষার জন্য কি লাগে? তাপমাত্রা বেশি লাগে। এখন তাপমাত্রা কোথায় বেশি উৎপন্ন হয়? বহিস্থ জারণ মণ্ডলে। তাহলে মনে রাখবা, এই যে জারণ মণ্ডল শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়। লেখো, শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়। ওকে, শেষ আমাদের বুনসেন বার্নার পড়া শেষ। ওকে, আচ্ছা, ভাবি কল দিচ্ছে, দেখেন ভাই, এই ভাবি সহ 14 গোষ্ঠী উদ্ধার করবানি যদি কল দেয়, ঠিক আছে? আর শালা বলদগুলো কল দেওয়ার সময় পায় না। মনে করো জীবনে কোন ফ্রেন্ড ফোন দেয় না, আজকে ভাবি সহ তোমার 14 গোষ্ঠী ফোন দিতে আছে। মানে বুঝলাম না সমস্যা কি এদের। ওকে, আচ্ছা, তো আমাদের বুনসেন বার্নার থেকে যেটুকু পড়া ছিল সেটুকু শেষ পড়া। আচ্ছা, যারা ডেন্টাল পরীক্ষা দেবা সামনে, যারা ডেন্টাল পরীক্ষা দেবা তাদের জন্য একটু এক্সট্রা একটা পড়া দিচ্ছি, শুধুমাত্র ডেন্টালের জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্পে কোনটা ব্যবহার করা হয়? রেকটিফাইড স্পিরিট। ওকে, এই রেকটিফাইড স্পিরিটে কত পার্সেন্ট ব্যবহার করা হয়? 95% রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। ওকে, এইটা তোমরা হচ্ছে গিয়া সবাই মাথায় রাখবা, ঠিক আছে? বিশেষ করে যাদের ডেন্টাল টার্গেট তারা হচ্ছে রেকটিফাইড স্পিরিট এর সংযুক্তি, এটাও মাথায় রাখবে। এটা আমি বলবো না এখন, ঠিক আছে? যারা জানো তো ভালো, যারা জানো তাদের জন্য তাদেরকে অনেক অনেক শুভকামনা, ঠিক আছে? যারা জানো না তারা অবশ্যই বই ঘেটে রেকটিফাইড স্পিরিটের সংযুক্তিটা জেনে নেবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে টপিকে আমরা চলে যাই। কি কি পড়তে হবে উদাহরণ হিসাবে, ঠিক আছে? মেইন পড়া, ডেসিকেটর। হ্যাঁ, ডেসিকেটর শুষ্ক কারক হিসেবে কাজ করে। দেখো, আমরা ল্যাবরেটরিতে কি ইউজ করি? ডেসিকেটর ইউজ করি। এটা কি করে? শুষ্ক কারক হিসেবে কাজ করে। তারপরে ফিউম হুড, এইটা তোমার কি হিসাবে কাজ করে? ফিউম হুড কি হিসাবে কাজ করে? ফিউম হুড হচ্ছে তোমার দ্রবণ লঘু করে, ঠিক আছে? ফিউম হুড দ্রবণ লঘু করে। ওকে, আচ্ছা, তারপরে তখন হচ্ছে কি ওয়াটার বাথ, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াটার বাথ কি হিসাবে কাজ করা হয়? ওয়াটার বাথ দিয়ে তোমার হচ্ছে গিয়া তাপ দেওয়া হয়। কি দেওয়া হয়? তাপ দেওয়া হয়, ঠিক আছে? কি বলছি? ওয়াটার
ওয়াটার বাথ, এটা দ্বারা তাপ দেওয়া হয়, নামের সঙ্গে কাজের কোনো মিল নাই, নামের সঙ্গে কাজের কোনো মিল নাই। এই জন্য স্যারেরা এই কোশ্চেনটা বারবার দিয়ে দেয় যে ওয়াটার বাথ দিয়ে আসলে অ্যাকচুয়ালি কি করা হয়। ওয়াটার বাথ দিয়ে তোমার হচ্ছে গিয়ে তাপ দেওয়া হয় এবং এই ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস হয়। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়? 99 ডিগ্রি সেলসিয়াস। একদম মাথায় ঢুকাই রাখো, ঠিক আছে? জীবনে বিয়ে করতে গেলে কাজে লাগবে। যখন তুমি বিয়ে করতে যাবে তখন তোমাকে শ্বশুর বাড়ি থেকে জিজ্ঞেস করা হবে যে আসলে বাবা বলো তো ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? তুমি যদি উত্তর দিতে পারো তাহলে বিয়ে হবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে বিয়ে হবে না। কি বলছি বুঝতে পারছো? অতএব এটা মাথায় রাখা খুবই ভালো করে যে ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এখন এই ডেসিকেটর অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে? শুষ্ক কারক হিসেবে কাজ করে। এখন এখানে দুই ধরনের পদার্থ ব্যবহার করা হয়। ডেসিকেটরে দুই ধরনের পদার্থ ব্যবহার করা হয়, একটা হচ্ছে ড্রাইং এজেন্ট আর একটা হচ্ছে তোমার নিরোধক পদার্থ। ঠিক আছে, ড্রাইং এজেন্ট আর একটা হচ্ছে কি নিরোধক পদার্থ। এখন ড্রাইং এজেন্ট কি কি? ড্রাইং এজেন্ট কি কি? ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হচ্ছে কি তোমার P2O5 আর হচ্ছে H2SO4। ওকে, তাহলে ড্রাইং এজেন্ট হিসেবে কি কাজ করে? ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, P2O5। ওকে, আচ্ছা আর লাস্টে কি বললাম? লাস্টে বললাম H2SO4। এবার খেয়াল দেখো যে এই উদাহরণগুলো তোমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসবে যে নিজের কোনটি ড্রাইং এজেন্ট বা শুষ্ক কারক, ড্রাইং এজেন্ট বা শুষ্ক কারক হিসেবে ডেসিকেটরে ব্যবহার করা হয়। কি কি? ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ফসফরাস পেন্টাঅক্সাইড। কি বললাম? ফসফরাস পেন্টাঅক্সাইড, H2SO4। ওকে, আচ্ছা আর নিরোধক পদার্থ হিসেবে খেয়াল করো, নিরোধক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনা H2SO4, অ্যালুমিনা Al2O3 KHSO4 এবং H2SO4। এখন সবচেয়ে কমন জিনিস দেখো যে এই যে ড্রাইং এজেন্ট হিসেবে H2SO4 এবং নিরোধক পদার্থ হিসেবে কিন্তু H2SO4। কথা বুঝো? ড্রাইং এজেন্ট হিসেবে H2SO4, নিরোধক পদার্থ হিসেবে H2SO4। অর্থাৎ দুই জায়গায় কিন্তু H2SO4 ইউজ করা হচ্ছে, দুইটা জায়গাতে কি ইউজ করা হচ্ছে? H2SO4 ইউজ করা হচ্ছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি তোমার ড্রাইং এজেন্ট অর্থাৎ শুষ্ক কারক ও নিরোধক পদার্থ উভয় হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, নিচের কোনটি শুষ্ক কারক ও নিরোধক পদার্থ উভয় হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে একটু বলো? শুষ্ক কারক ও ড্রাইং এজেন্ট হিসেবে মানে শুষ্ক কারক ও হচ্ছে গিয়া তোমার নিরোধক পদার্থ হিসেবে কোন দুইটা ব্যবহার করা হয়? কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা কি লিখছেন বুঝিনি, আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। দেখো আমরা ডেসিকেটর, ল্যাবরেটরিতে ডেসিকেটর ব্যবহার করি। ডেসিকেটরটা অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করে? শুষ্ক কারক হিসাবে কাজ করে। তাহলে যৌগ শুষ্ক করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ডেসিকেটর। যৌগ শুষ্ক করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ডেসিকেটর। আচ্ছা ফিউম হুড কি করে? দ্রবণ লঘু করে। ফিউম হুড যন্ত্র দ্রবণ লঘু করে। ওয়াটার বাথ দ্বারা কি করা হয়? যৌগে তাপ দেওয়া হয় বা দ্রবণে তাপ দেওয়া হয়, যার সর্বোচ্চ তাপমাত্রা কত? 99 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? 99 ডিগ্রি সেলসিয়াস। এখন ডেসিকেটরের ভিতরে দুই ধরনের পদার্থ ইউজ করা হয়। বুঝো, কিন্তু ভালো করে বুঝো। ডেসিকেটরের ভিতরে দুই ধরনের পদার্থ ইউজ করা হয়, একটা হচ্ছে ড্রাইং এজেন্ট আর একটা হচ্ছে নিরোধক পদার্থ। কয় ধরনের পদার্থ ইউজ করা হয়? ড্রাইং এজেন্ট এবং নিরোধক পদার্থ। তাহলে দেখো ড্রাইং এজেন্ট হিসেবে কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, P2O5 আর কি H2SO4। নিরোধক হিসেবে আছে অ্যালুমিনা Al2O3, অ্যালুমিনা আর হচ্ছে পটাশিয়াম বাইসালফেট KHSO4, পটাশিয়াম বাইসালফেট এবং H2SO4। আচ্ছা আর ড্রাইং এজেন্ট আর নিরোধক হিসেবে দুটাই ব্যবহার করা হয়, মানে দুটো হিসেবে ব্যবহার করা হয় H2SO4। ওকে, আচ্ছা ওকে, এবার একটু কমেন্ট করি। আচ্ছা অনেক সূত্র ধর কমেন্ট করছে H2SO4, থ্যাংক ইউ, সাবাস। সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড না, ফসফরিক অ্যাসিড না, P2O5। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে যে ফসফরাস পেন্টাঅক্সাইড, তারপর হচ্ছে গিয়ে তোমার MST কলি, মোসাম্মদ কলি লেখছে H2SO4। ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি, তোমরা সবাই বুঝতে পারছো। তো এই জিনিসগুলো তোমরা সবাই বই থেকে পড়বা। এবার আমি একটু চলে যাই সামনে, বলবো দেখো। আচ্ছা বই থেকে এই যে দেখো ঝুঁকি যেগুলো দেওয়া আছে, এই যে বই থেকে এইগুলা
এই যে প্রতীক হিসাবে যেগুলো দেওয়া আছে, প্রতীকের পাশে দেখো এই যে তোমার হচ্ছে গিয়া এটা হচ্ছে উত্তেজক, আর এটা হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য পদার্থ, ঠিক আছে। তারপর হচ্ছে বিস্ফোরক, এই যে এগুলো বিস্ফোরক, হ্যাঁ, এগুলোর যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো অবশ্যই পড়বা, উদাহরণগুলো অবশ্যই পড়বা। তারপরে এখানে একটা ফুল মিনিং আছে যে MSDS ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, MSDS এর ফুল মিনিং এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট। MSDS ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট, ঠিক আছে, MSDS। তো তারপর হচ্ছে কি তোমার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কি তোমার খেয়াল করো, আমি বই থেকে দেখাই দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার এই যে দেখো পরিবেশ বান্ধব, আর একটা হচ্ছে কি মানে তোমার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, আর একটা হচ্ছে তোমার বিকল্প উপাদান, ঠিক আছে। একটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, আর একটা হচ্ছে তোমার কি বিকল্প উপাদান বা বিকারক। তো এইটা মনে রাখবা। তো এইটা একটু আমি বলে দিচ্ছি, আমি একটু বলাই, ঠিক আছে, ক্ষতিকারক এবং বিকল্প উপাদান খেয়াল করো। ও বাই দ্য ওয়ে একটা নোটিশ আছে তোমার জন্য। আচ্ছা, নোটিশটা হচ্ছে তোমার আজকে তো 1 এবং 5 দুইটা পড়ানোর কথা ছিল, তো আজকে 5টা পড়াবো না, কারণ আমি জানি তোমাদের জন্য অনেক প্রেশার হয়ে গেছে। যদিও আমার নেওয়ার মতো যথেষ্ট এনার্জি এখনো বাকি আছে, কারণ হচ্ছে যে অনেক এনার্জি থাকে শরীরের ভিতরে। তো আমি বুঝতে পারতেছি তোমাদের অনলাইনে এতক্ষণ মনোযোগ ধরে রাখা খুব টাফ। তো আমরা পঞ্চম অধ্যায়ের ক্লাসটা পরে নেব, ঠিক আছে। এটা একদিন হচ্ছে কি আমরা চা খেতে খেতে ক্লাসটা করবো, হ্যাঁ। আর পঞ্চম অধ্যায়ে অনেক কিছু বোঝা আছে, যে সাসপেনশন, ইমালশন, দ্রবণ, কলয়েড, এই যে অনেক কিছু জিনিস আছে তোমরা বোঝো না। এই প্রত্যেকটা জিনিস হাতে কলমে ধরাই বোঝাই দেবো, ঠিক আছে। এমন বেসিক গড়াই দেবো যে ভবিষ্যতে তোমরা একদিন একটা ভাইয়া হয়ে যাবা, বোনেরা আপু হয়ে যাবা, ভাইয়া এবং আপু হয়ে অনেক টাকা ইনকাম করবা, তখন আমাকে মনে করবা। ওকে, এবার চলে আসো, আমরা সামনের দিকে চলে যাই। সেটা হচ্ছে কি তোমার ক্ষতিকর উপাদান। আর এটা হচ্ছে বিকল্প উপাদান। কমেন্ট করো যে ক্ষতিকর উপাদান আর বিকল্প উপাদান, ঠিক আছে। একটু কমেন্ট করো যে তোমরা কে কে জানো CH3 ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্মের বিকল্প উপাদান কি, ঠিক আছে, ক্লোরোফর্মের বিকল্প উপাদান। সেই সঙ্গে আমরা আরেকটা মনে রাখবো যে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, এই দুইজনের বিকল্প উপাদান কি, ঠিক আছে। CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড এর বিকল্প উপাদান কি? কি খান এত এনার্জি? ভাই আমি ভাত খাই, ঠিক আছে, 60 টাকা কেজি দিয়ে, মানে 60 টাকা কেজি দিয়ে চাউল কিনে সেই চাউল দিয়ে রান্না করে ভাত খাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইজনের বিকল্প উপাদান হচ্ছে হেক্সেন, ঠিক আছে। এই দুইজনের বিকল্প উপাদান কি? হেক্সেন। তাহলে দেখো হেক্সেনে ক আছে, কি আছে? হেক্সেনে ক আছে, ক্লোরোফর্মেও ক আছে, কার্বন টেট্রাক্লোরাইডেও ক আছে। তাহলে ক দিয়ে আমরা মনে রাখবো, ক্লোরোফর্মে ক, কার্বন টেট্রাক্লোরাইডে ক, হেক্সেনেও ক। তাহলে ক ক ক কি কি? ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এর বিকল্প উপাদান কি? হেক্সেন। ওকে, দুইজনের বিকল্প উপাদান হেক্সেন। আচ্ছা, এবার দেখো বেনজিন আর হচ্ছে জাইলিন। বেনজিন এবং জাইলিন এই দুইজনের বিকল্প উপাদান হচ্ছে টলুইন। এই দুইজনের বিকল্প উপাদান কি? টলুইন। কিভাবে মনে রাখবো? দেখো বেনজিনের এবং জাইলিন দুইজনের নামের শেষে কি আছে? ইন আছে। টলুইনের নামের শেষে কি আছে? ইন আছে। তাহলে ইন ইন এভাবে মনে রাখবো, বেনজিন জাইলিন তার সঙ্গে টলুইন, মনে থাকবে। ইন ইন মিল রেখে মনে রাখবো। তাহলে বেনজিন, বেনজিনের উপাদান কি? বিকল্প কি? টলুইন। আচ্ছা, আর জাইলিনের বিকল্প উপাদান কি? টলুইন। ওকে, তো এখন আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া 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 এই টলুইনের সংকেতটা কি? টলুইনের সংকেত হচ্ছে এইটা, এটা হচ্ছে টলুইনের সংকেত, ঠিক আছে। আচ্ছা, জাইলিনের সংকেতটা কি? জাইলিন। ওকে, এবার আমার কোশ্চেন হচ্ছে জাইলিনের সংকেতটা কি? আমি জানি এখানে লেখা সম্ভব না, ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারবা না, তো আমি জাইলিনের সংকেতটা একটু লিখে দিচ্ছি। দেখো জিনিসটা এভাবে মনে রাখবা যে তোমরা সবাই জানো যে টলুইনের সঙ্গে কি যুক্ত থাকে? একটা CH3 যুক্ত থাকে। টলুইনের সঙ্গে কি থাকে? একটা CH3 যুক্ত থাকে। এটার সঙ্গে তুমি যদি আরো একটা CH3 যুক্ত করো তাহলেই সেটা জাইলিন, ঠিক আছে। এটার সঙ্গে তুমি যদি আরো একটা CH3 যুক্ত করো তাহলেই সেটা জাইলিন। এখন এটা কিসের সংকেত হয়ে গেল? জাইলিনের সংকেত হয়ে গেল, ঠিক আছে।
আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবা। ওকে, আর আস্তে আস্তে ক্লাসের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে, মানে পিছন থেকে বের হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারতেছি যে পিছন থেকে বের হয়ে যাচ্ছে। সো আমি আর বেশি কন্টিনিউ করবো না, আমাদের বই প্রায় শেষ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তো এগুলো পড়বা, আর বাকিগুলো তোমরা এমনিতেই মনে রাখতে পারবা। বাকি যেগুলো আছে, যে বিউটানল 2 এর পরিবর্তে কোনটা ইউজ করা হয়, বিউটানল 1 পটাশিয়ামের পরিবর্তে হচ্ছে গিয়া তোমার ক্যালসিয়াম ইউজ করা হয়, পটাশিয়ামের পরিবর্তে ক্যালসিয়াম, তারপর হচ্ছে গিয়া তোমার লেড ক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট, এগুলো এমনিতেই মনে থাকবে। যদি মনে রাখার টেকনিক চাও তাও আছে, ঠিক আছে, বাট আর ভালো লাগছে না দিতে, টেকনিক দিয়ে খুব লাভ হবে এখানে। তো তারপরে দেখো এই যে ডেন্টাল যারা পরীক্ষা দিবা, ডেন্টাল পরীক্ষার্থী এবং আর্মি মেডিকেল পরীক্ষার্থীদের জন্য খুব ভালো করে খেয়াল করো। এই যে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া, ঠিক আছে, ওই যে মনে করো যে বিভিন্ন যৌগ ইউজ করলে স্বাস্থ্যে কি হবে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া, ঠিক আছে, এইগুলো একটু রিডিং করবা, এগুলো কি করবা, রিডিং করবা। তাহলে দেখো এখান থেকে আমি যে কোশ্চেনটা এখন বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে তোমার, কোশ্চেনটা হচ্ছে কোনটি পেটে গেলে, কোশ্চেনটা তোমরা একটু খাতায় লেখো, কোশ্চেনটা তোমরাও খাতায় লেখো, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ। অপশন এ KMNO4, অপশন বি K2Cr2O7। দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে। কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও যে কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ। বাহ, সবাই খুব ভালোভাবে উত্তর দিচ্ছ। KMNO4, শাবাশ, বাঘের বাচ্চা, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে শতভাগ KMNO4। আচ্ছা, এবার আমি বললাম যে কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কোশ্চেন কি দেখো, কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার অ্যান্সার করো, কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার অ্যান্সারটা কি হবে? ওকে, আচ্ছা, এই যখনই সম্ভাবনার কথা বলবে, যে সম্ভাবনা থাকে, শতভাগ না, 100% না, তখন অ্যান্সার হবে K2Cr2O7, মানে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আর KMNO4 পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%, মানে ডায়রিয়া হবে, মানে খা তুই ডায়রিয়া হবে। মনে করো যে গার্লফ্রেন্ডের সঙ্গে বাচ্চে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ডকে কোনোভাবেই বুঝাইতে পারতেছো না, তখন তোমার কি করতে হবে, অসুস্থ হইতে হবে। অসুস্থ হয়ে গার্লফ্রেন্ডকে ইমোশনালি ব্ল্যাকমেল করে গার্লফ্রেন্ডকে নিজের বশে আনতে হবে। ওকে, এই জন্য তুমি কি করবা, KMNO4 খাবা, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খাবা, যা খাইলে তোমার ডায়রিয়া 100% হবেই। ডায়রিয়া হওয়ার পর তুমি খালি বাথরুম টু বেডরুম করবা, তোমার গার্লফ্রেন্ড তোমার বাসায় চলে আসবে তোমাকে দেখার জন্য। ওকে, বুঝতে পারছো? তারপরে তোমার উপর যত রাগ দুঃখ সব ছিল, সব মনে করো নিমেষেই শেষ হয়ে যাবে। ওকে, তো অ্যান্সার আমাদের ঠিক পাইছি যে কোনটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে K2Cr2O7, আর 100% কখন হবে, KMNO4 পেটে গেলে। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। তো যদি কারো হচ্ছে গিয়া ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে থ্যাঙ্কস দেবা, মনে মনে দিও, কোনো সমস্যা নেই। আর যদি কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো যে ভাই আমি এই টপিকটা বুঝিনি বা আমার এই টপিকটা বুঝতে সমস্যা আছে। আর আজকে ক্লাসে যতটুকু দেখাইছি তার সম্পূর্ণই হচ্ছে গিয়া মানে যেগুলো পরীক্ষায় আসার মতো, মানে বিগত সালে এ থেকে কোশ্চেন আসছে অথবা আশেপাশের জায়গা থেকে কোশ্চেন আসছে, সেই সব টপিক থেকেই আমি তোমাদেরকে আজকে দেখাইছি। সো আশা করি তোমরা একটু বুঝতে পারছো যে আজকে একটু চাপ হয়ে গেছে, একবারে 2টা অধ্যায় নেওয়া পসিবল না। আমরা হয়তো আগামী দিনে বা তার পরের দিন হচ্ছে কি পঞ্চম অধ্যায় নিয়ে নেবো, ঠিক আছে, চাপ নাই, পঞ্চম অধ্যায় নিয়ে নেবো। আর পঞ্চম অধ্যায় আরো মজা, ঠিক আছে, অনেক বেসিক আছে। ওকে, তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে।
আচ্ছা, বুঝতে পারো না কি কোন টপিক? আচ্ছা, আর দেখো যে এই যে টপিক, এই যে চ্যাপ্টারটা, হ্যাঁ এই চ্যাপ্টারটা হচ্ছে একটা খাটাস মার্কা চ্যাপ্টার। এটা পঞ্চম অধ্যায়, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়, সবই খাটাস মার্কা চ্যাপ্টার। কোনো টিচার এটা ধরতে চায় না, ঠিক আছে? কেন ধরতে চায় না? কারণ হচ্ছে কি এখান থেকে সব মুখস্থ পড়া, ঠিক আছে? বাট এখান থেকে যতটুকু বোঝা যায় আমরা ততটুকু বুঝবো, আর কিছু যেগুলো মুখস্থ জিনিস সেগুলো হচ্ছে আমরা ট্রিক্স বা ছন্দের মাধ্যমে মনে রাখবো। কারণ কি ভাই, দেখো তোমাকে চান্স পেতে হবে আর টিচারকে পড়াইতে হবে। টিচার মুখস্থ করবে না, তোমাকে চান্স পেতে হবে, টিচারকে পড়াইতে হবে। টিচার পড়াবে, সে কিন্তু মুখস্থ করবে না, ঠিক আছে? বাট তোমার কিন্তু মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস, কারণ তোমাকে কিন্তু পরীক্ষার হলে বসতে হবে, টিচারকে না। অতএব মুখস্থ জিনিসগুলোকেও প্রাধান্য দিবা, বোঝা জিনিসগুলোকেও প্রাধান্য দেবা। যেগুলো বোঝার জিনিস সেগুলো মুখস্থ করবা না, সেগুলো বুঝবা। আর যেগুলো মুখস্থের জিনিস সেগুলো বুঝতে দেবা না, সেগুলো মুখস্থ করবা। ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি সবাই ভালো লাগছে ক্লাসটা, এবং ইনশাল্লাহ যে পরবর্তী যে পঞ্চম ক্লাস হবে, পঞ্চম অধ্যায় ক্লাস হবে, সেটাও খুব ভালো লাগবে, সেটাও খুব মজা করে পড়বো আমরা। তো এই পর্যন্ত সঙ্গে যারা ছিলাম একদম শুরু থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে আমার সালাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই মহামারীর ভিতরে তোমরা তোমাদের হচ্ছে গিয়া নিজেদেরকে সেফ রাখবা, নিজের ফ্যামিলিকে সেফ রাখবা, নিজের বাবা মাকে সেফ রাখবা, এবং চেষ্টা করবা সবাইকে সেফ রাখার। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।